السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইকরা অনলাইন একাডেমি আয়োজিত এক্সক্লুসিভ লাইভে আমরা আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথিকে নিয়ে উপস্থিত হয়েছি। তিনি হচ্ছেন আমাদের প্রিয় মাওলানা রাকিবুল হাসান ভাই, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং তিনি এই বিষয়টির উপর অর্থাৎ আন্তর্জাতিক যে বিভিন্ন সম্পর্ক এই বিষয়গুলোর উপর নিয়মিত বিভিন্ন আলোচনা করে থাকেন এবং এ বিষয়ে অভিজ্ঞতা রাখেন। সেই বিবেচনায় আমরা ইকরা অনলাইন একাডেমি থেকে ভাইকে দাওয়াত করেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম। বর্তমান বিশ্বে সবচেয়ে জরুরি যে পরিস্থিতি চলছে ফিলিস্তিনের গাজায় এবং তারই প্রভাবে পুরো বিশ্বজুড়ে যে নতুন করে একটি আমরা প্রভাব দেখতে পাচ্ছি, নতুন কিছু ঘটনা দেখতে পাচ্ছি, যার পেছনে কলকাঠি নাড়ছে মার্কিন পররাষ্ট্রনীতি বা মার্কিন যে সাম্রাজ্যবাদী নীতি রয়েছে সেটি। সেই মার্কিন সাম্রাজ্যবাদের পেছনে কাদের কালো হাত রয়েছে এই বিষয়টি আমাদের কাছে মোটামুটি এখন অনেকটা স্পষ্ট, কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই যেহেতু সম্প্রতি যে ইতিহাসগুলো থেকে অনেক কিছুই বুঝতে পারেনি এবং অনেক ইতিহাস থেকে তারা দূরে ছিল, যার ফলে মুসলিম বিশ্বের পেছনে মার্কিন যে নীতি আছে সেই নীতির আসলে কতটুকু ষড়যন্ত্র তথ্য রয়েছে বা কতটুকু তাদের প্রভাব রয়েছে বা তারা আসলে কি চায়, এই বিষয়গুলো থেকে আমাদের বর্তমান প্রজন্মের উঠতি যে যুবক যুবতীরা আছেন তারা অনেকটা আসলে অন্ধকারে রয়ে গেছেন। তো বিষয়টি আমাদের সবার কাছে যাতে খোলাসা হয়, এজন্য আজকের ইকরা লাইভে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি সেটি হচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতিতে জায়নিস্টদের প্রভাব। এবং এই বিষয়টি খুবই স্বতঃসিদ্ধ যে মার্কিন পুরো মুল্লুকের মধ্যেই জায়নিস্ট তথা ইহুদিবাদী যে ব্লক রয়েছে তাদের কতটুকু প্রভাব রয়েছে এবং সেই প্রভাবের উপর ভিত্তি করে তারা কতটা দখল করে আছে পুরো বিশ্বের মধ্যে, এবং মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা কিভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এই বিষয়গুলো আমরা মোটামুটি জানি। কিন্তু এর পেছনে যে বিভিন্ন কলকাঠি, বিভিন্ন যে তাদের যে ষড়যন্ত্র, বিভিন্ন চক্রান্ত, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রিয় আলোচক রাকিবুল হাসান হাফিজাহুল্লাহ ভাইকে। আমরা অনুরোধ করব যেন আমাদের জন্য কিছু এই বিষয়ে আলোচনা রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তোমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, স্পষ্ট শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম যে ইকরা লাইভের যে বিষয়টি মার্কিন পররাষ্ট্রনীতিতে জায়নিস্টদের প্রভাব, এই বিষয় সম্পর্কে আসলে তো অনেক লম্বা আলোচনার সুযোগ রাখে। তারপরেও আপনি যদি আমাদেরকে আপনার সুমিষ্ট আলোচনার মাধ্যমে অল্প পরিসরে যদি বিষয়গুলো অবহিত করতেন, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তো আমি হচ্ছে রাকিবুল হাসান। পরিচয় দেওয়ার মতো আসলে তেমন কিছু নাই। তো আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমি প্রথমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে পররাষ্ট্রনীতি আসলে কি। দ্বিতীয় নাম্বারে যে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইসরায়েলকে কেন্দ্র করে আমেরিকার পররাষ্ট্রনীতি কিভাবে আবর্তিত হয়েছে এবং কোন প্রেক্ষাপটে ছিল, এবং সময়ের সাথে সাথে পররাষ্ট্রনীতিতে কি ধরনের চেঞ্জেস গুলো আসছে। এই অংশটা আমি শুরুতেই বলে দিচ্ছি যে আমাদের আজকের আলোচনার একদম মূল ফোকাস পয়েন্ট। কারণ হচ্ছে পররাষ্ট্রনীতি আসলে কিভাবে পরিবর্তিত হয় বা রাষ্ট্র আসলে কিভাবে একটা বিষয়কে দেখে এবং কিভাবে রেসপন্স করে, এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। তো একজন সাধারণ মানুষের দেখা আর রাষ্ট্রের দেখা এর মধ্যে মানে তফাৎ থাকে, ভিন্নতা থাকে। দেখা গেছে একজন ব্যক্তি হিসেবে আমি একটা ঘটনাকে যেভাবে দেখতেছি এবং যেভাবে রেসপন্স করতেছি, আমাকেই যদি একটা রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ভার দেওয়া হয় তখন আমার দেখাটা এবং আমার রেসপন্সটা হয়তো ভিন্ন হবে। কারণ রাষ্ট্র হিসেবে যখন ফাংশন করব, যখন রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহীতা হব, তখন আমার দৃষ্টিভঙ্গি, আমার চিন্তা সবকিছু
শুধু ব্যক্তি আমি কেন্দ্রিক থাকবে না, এখানে আমার দেশের মানুষ থাকবে। এর চাইতেও বড় বিষয় হচ্ছে যে একটা রাষ্ট্র যেহেতু আরেকটা রাষ্ট্রের সাথে ডিল করতেছে, তখন দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক যে মূল্যায়নগুলো, সেই মূল্যায়নগুলো এখানে চলে আসে। এবং বর্তমান সংঘাত বা সংঘাত তো আসলে বলা চলে না, যে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের যেই গণহত্যা, এই গণহত্যার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রনীতিতে বা ওভারঅল পশ্চিমাদের পররাষ্ট্রনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে, এই বিষয়ের একটা ধারণা পাবো আমরা মার্কিন পররাষ্ট্রনীতি 1950-এর দশক থেকে 2024 পর্যন্ত কিভাবে পরিবর্তিত হয়েছে, এটা যদি আমরা বুঝতে পারি। তো এই অংশটাতে আমি ফোকাস করব। তারপর আমি যাব হচ্ছে যে মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলিদের প্রভাব কতটুকু, এই বিষয়গুলো। তো রেফারেন্স হিসাবে আমি শুরুতেই বলে দিই যে আমি পুরা বিষয়টা আলোচনা করব আমাদের আন্তর্জাতিক সম্পর্কের খুব প্রমিনেন্ট একজন স্কলার জন জে মিয়ার শেইমান, আমরা সংক্ষেপে বলি জন মিয়ার শেইমান। তো তাকে যদি মানে পরিচয় করে দেওয়ার আসলে তেমন কিছু নাই, কারণ তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর একদম লিভিং লিজেন্ড, মানে জীবন্ত কিংবদন্তি। এবং তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি এখনো বেঁচে আছে, এবং বেঁচে থাকাকালীনই সারা পৃথিবীর যতগুলো ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট আছে সবগুলোতে জন মিয়ার শেইমারকে একাডেমিক্যালি পড়ানো হয়। তো এটা হচ্ছে তার একটা পরিচয়। তার আরেকটা পরিচয় হচ্ছে যে জন মিয়ার শেইমার, ইহুদিরা তাকে ট্যাগ দেয় হচ্ছে অ্যান্টিসেমাইট বা অ্যান্টিসেমিটিক, অর্থাৎ সে হচ্ছে ইহুদি বিদ্বেষী। তো কি কারণে দেয় এটা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি, উনি আসলে মানে ইহুদি বিদ্বেষী না, কিন্তু ইহুদি লোভী যে বিষয়গুলো যেভাবে প্রচার করতে চায়, বা রাষ্ট্র হিসেবে ইসরায়েল যে সমস্ত প্রপাগান্ডাগুলোকে একাডেমিশিয়ানদের মুখ দিয়ে বের করাইতে চায়, উনি এগুলো অ্যাবজর্ব করে না, বরং এগুলোর বিপক্ষেই তার লেখালেখি বেশিরভাগ সময় যায়। তো যার কারণে ইহুদি লোভী জন মিয়ার শেমারকে দারুণ অপছন্দ করে। এই অপছন্দের ভিতরে থেকেও উনি এই পর্যায়ে উঠে আসতে পারছে, এটা হচ্ছে তার একাডেমিক যে পাওয়ার, তার একটা পরিচয়। তা আমি সমস্ত আলাপ সালাপ জন মিয়ার শেমারের একটা বই 2007 সালে পাবলিশ হয়েছে, সেটার নাম হচ্ছে দ্য ইসরায়েল লবি ইন দ্য ইউএস ফরেন পলিসি, আমরা সংক্ষেপে বলি দ্য ইসরায়েল লবি। তো এই বইকে কেন্দ্র করে আমি কথাগুলো বলবো। সো যাদের রেফারেন্স দরকার হয়, এই বইতে খুঁজলে আপনার রেফারেন্স গুলো পেয়ে যাবেন। আমি সেখানে পৃষ্ঠা সহ নোট করি নেই, তো যার কারণে এই পেজ টেজ সহ আমি হয়তো মেনশন করতে পারবো না, বাট আপনারা এই বই গিয়ে সার্চ দিলেই বিষয়গুলো পেয়ে যাবেন। তো আমি শুরু থেকে শুরু করি যে পররাষ্ট্রনীতি আসলে কি। যে পররাষ্ট্রনীতি হচ্ছে যে একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। তো এই টার্ম বা এই সংজ্ঞায় বেশ কিছু শব্দ আসছে। আমি প্রথমে উল্লেখ করছি যে একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে, এবং এই সিদ্ধান্তটা আরেকটা রাষ্ট্রকে কেন্দ্র করে, এবং এই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটবে রাষ্ট্রের সীমানার বাইরে, এটা হচ্ছে পররাষ্ট্রনীতি। তো এখন কথার কথা, বাংলাদেশের সরকার রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে যদি বাংলাদেশের কোনো একটা কোম্পানি কোনো সিদ্ধান্ত নেয়, বা বাংলাদেশের কোনো একটা এই কি বলে ইন্টারেস্ট গ্রুপ বা কোনো একটা এনজিও, সে যত প্রভাবশালী হোক, রাষ্ট্র হিসেবে যে সিদ্ধান্তগুলো আসবে না, সেগুলো পররাষ্ট্রনীতির অংশ হিসেবে গণ্য হবে না। তার মানে পররাষ্ট্রনীতির অংশ হিসেবে গণ্য হওয়ার জন্য সর্বপ্রথম কন্ডিশন হলো এই সিদ্ধান্তটা রাষ্ট্রের ভিতর থেকে আসতে হবে, অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হতে হবে। নাম্বার 2, এই সিদ্ধান্তের টার্গেট এই দেশের সীমানার বাইরে কোনো একটা এন্টিটি বা কোনো একটা দেশ হতে হবে। বাংলাদেশ সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যেটার ইমপ্লিমেন্ট বাংলাদেশের সীমানার ভেতরে হবে, এবং সেটার টার্গেট বাংলাদেশের সীমানার ভেতরে থাকা বাংলাদেশি জাতীয়তার অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, তাহলে এটা পররাষ্ট্রনীতি হিসেবে গণ্য হবে না। ভিন্ন কোনো রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রতিষ্ঠান সম্পর্কে পলিসিটা আসতে হবে। এই হচ্ছে মোটা দাগে পররাষ্ট্রনীতি। আর এর ভিতর দিয়ে যেটা বললাম যে অবশ্যই পররাষ্ট্রনীতি রাষ্ট্রের সীমানার বাইরে হতে হবে। এটা হচ্ছে পররাষ্ট্রনীতি নাম্বার 1। তো মার্কিন পররাষ্ট্রনীতি কি, আমরা এর আলোকে এটা সংজ্ঞা দিতে পারি যে মার্কিন পররাষ্ট্রনীতি মার্কিন সরকার যে সিদ্ধান্তগুলো নেয় অন্য রাষ্ট্র বা অন্য রাষ্ট্রের এই অর্গানাইজেশন, অন্য রাষ্ট্রের ব্যক্তিদেরকে কেন্দ্র করে, সেগুলো হচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতি। এখন আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে যে এই মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব কতটুকু। বা আমি যদি প্রশ্নটাকে আরো মানে খুলে বলি, যে বর্তমানে দেখা যাচ্ছে যে সারা পৃথিবী ব্যাপকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও পশ্চিমের কিছু সরকার এবং বিশেষভাবে আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষে ছিল
এবং পক্ষে আছে, এবং এখনো পর্যন্ত আমেরিকা যুদ্ধবিরতির আহ্বান পর্যন্ত জানায় নাই, এবং যুদ্ধবিরতির কোনো মানে সিম্বলিক যে সমস্ত ডকুমেন্টের কোনো কি বলে এক্সিকিউটিভ পাওয়ার নাই, জাস্ট কোনো একটা রাষ্ট্রীয় সংস্থা থেকে একটা আহ্বান জানানো, এটাও এখনো জানায় নাই। এক কথায় বলতে গেলে যে ইসরায়েলের পররাষ্ট্রনীতি যেমন আমেরিকার পররাষ্ট্রনীতি অনেকাংশেই তেমন, এই প্রভাবটা কোত্থেকে ইসরায়েলিরা পেল, এক্ষেত্রে মেইন ফাংশন হচ্ছে ইসরায়েল লবিত। এই অংশটাতে আমরা পরে আসতেছি। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে যে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে আমেরিকার পররাষ্ট্রনীতি ইসরায়েলকে কেন্দ্র করে যেইভাবে আবর্তিত হয়েছে, এবং এটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, কারণ যেহেতু আমি পররাষ্ট্রনীতি নিয়ে পড়াশোনা করি, এবং পররাষ্ট্রনীতির বিষয়গুলো আমরা পড়ি হচ্ছে থিওরিটিক্যালি, যে যেখানে ওভারঅল একটা বিষয় থাকে, কিন্তু কোনো একদম স্পেসিফিক একটা কেস বাই কেস যে অমুক রাষ্ট্রের সাথে অমুক রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিভাবে আবর্তিত হয়েছে, এগুলো খুব ইন্টারেস্টিং হয়ে থাকে আমাদের জন্য, কারণ এরকম মানে এক্সাম্পল খুব কমই আসে, তো যার কারণে যখন এক্সাম্পল গুলো আসে তখন সেটা দেখতে ভালো লাগে। তো আমেরিকা এবং ইসরায়েল যখন প্রতিষ্ঠা হয় 1948 সালে, তখন আমেরিকার একটা ভূমিকা ছিল সেখানে। সেই ভূমিকাটা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে কি যাবে না, এর জন্য একটা সার্ভে হয়েছিল ইসরায়েলে, এবং ওই সার্ভেতে আমেরিকা দিছিল, তাদের একটা কমিশন পাঠাইছিল, এবং সেই কমিশন ইসরায়েল প্রতিষ্ঠার পক্ষে পজিটিভ রিভিউ দিছিল। আচ্ছা, আমার একটু লাইটটা আমি ফিট করে নেই। তো আমেরিকার ইনভলভমেন্ট এতটুকুই ছিল। এখন কথা হচ্ছে যে আমাদের চিন্তায় মানে আমাদের মাথায় যে চিন্তাটা বসে আছে যে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমেরিকা হয়তো সবসময় ইসরায়েলকে এরকম একচেটিয়া সমর্থন দিয়ে গেছে। বিষয়টা আসলে এরকম ছিল না, একচেটিয়া সমর্থন আমেরিকা ইসরায়েলকে সবসময় দেয় নাই। তো ইসরায়েল যখন প্রতিষ্ঠা হয়েছে তখন আমেরিকার একদম শীর্ষস্থানীয় যে সমস্ত তাত্ত্বিকরা ছিলেন বা আমেরিকার পররাষ্ট্রনীতিকে যারা গাইড করতেন, তো তাদের মধ্যে প্রভাবশালী যারা ছিলেন তাদের মতামত ছিল যে ইসরায়েল একটা নতুন রাষ্ট্র, নাম্বার 1। নাম্বার 2, ইসরায়েল হচ্ছে খুবই দুর্বল একটা রাষ্ট্র, খুবই ছোট একটা রাষ্ট্র, এবং ইহুদিদের জনসংখ্যা আমরা যদি আরব ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করি তাইলে সেখানে ইহুদিদের জনসংখ্যা খুবই খুবই কম। এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে 1940-এর দশকে বা 30-এর দশকের শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কৃত হইতে শুরু করছে, এবং 30-এর দশকের শেষ থেকেই সৌদি আরবের সাথে, আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি 40-এর দশকে সৌদি আরবের সাথে আমেরিকার একদম রাষ্ট্রীয়ভাবে বোঝাপড়া যে সৌদি আরব আমেরিকাকে তেল দিবে, বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে নিরাপত্তা দিবে। এবং সৌদি আরবের বাইরেও অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল সেগুলোর সাথে পশ্চিমাদের বিশাল স্বার্থ ছিল জ্বালানি পারপাসে। তো এটা হচ্ছে আরেকটা দিক, যে একদিকে ইসরায়েল নতুন প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো ন্যাচারাল রিসোর্স নাই, যে রাষ্ট্রের হয়তো খুব বেশি পাওয়ার নাই, খুব বেশি জনসংখ্যা, কোনো দিক দিয়ে এই রাষ্ট্রটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আরেকদিকে হচ্ছে অনেকগুলো আরব রাষ্ট্র যাদের সাথে আমেরিকা এবং গোটা পশ্চিমের গুরুতর স্বার্থ আছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে মার্কিন পলিসি মেকাররা মার্কিন সরকারকে পরামর্শ দিছে যে ইসরায়েলকে খুব বেশি কাছে টানা যাবে না, ইসরায়েলকে এতটুকু সাপোর্ট করতে হবে যেন ইসরায়েল টিকে থাকতে পারে, একটা রাষ্ট্র হিসেবে এটা যেন টিকে থাকতে পারে, ধ্বংস হয়ে না যায়, এতটুকু সমর্থন আমরা দিব, বাট এই মাত্রায় দিব না যেটা এই অঞ্চলের অন্যান্য মিত্রের সাথে আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, কারণ সেই মিত্রদের সাথে সম্পর্ক বজায় রাখা এই মুহূর্তে ইসরায়েলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং মার্কিন পলিসিটা এরকমই ছিল। এবং এই সময় পরপর দুইটা ঘটনা ঘটছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে 1953 সালে এবং 1956 সালে। যে এখন দেখেন বর্তমান যুদ্ধে যে ইসরায়েল মানে পৃথিবীর এমন কোন নৃশংসতা নাই যেটা গাজায় করে নাই, তারপরেও আমেরিকা সিম্পলি জাস্ট এতটুকু বলতে পারতেছে না যে এখন যুদ্ধ বন্ধ করা দরকার। এই কথাটুকু রাষ্ট্রীয়ভাবে আমেরিকা বলতে পারতেছে না, কিন্তু 53 এবং 1956-তে দুইবার এমন ঘটনা ঘটছে যে মার্কিন সরকার প্রথমবার 1953-তে মার্কিন সরকার একদম সহায়তা বন্ধই করে দিছে, যে ইসরায়েলকে সরকার যে সমস্ত ডোনেশন গুলো দিত সেই ডোনেশন গুলো বন্ধ করে দিছে একটা বিশেষ ইস্যুকে কেন্দ্র করে জর্দানের সাথে। এবং এই ফান্ডিং বন্ধ করে দেওয়ার পর ইসরায়েল সরকার
আমেরিকা যা বলছে সেটা মানতে বাধ্য হয়েছে, এবং সেম ঘটনা ঘটছে 1956 সালে মিশরের সাথে যুদ্ধের পর। তো এই সময় আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্কগুলো এরকম ছিল, অর্থাৎ ইসরায়েল যা বলবে আমেরিকা তাই শুনবে, বিষয়টা এরকম ছিল না। তখন আমেরিকার আপার হ্যান্ড ছিল, যে আমেরিকা হচ্ছে দাতা আর ইসরায়েল হচ্ছে গ্রহীতা। তো দাতার ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন গ্রহীতার কার্যক্রমে থাকতে হবে, এবং ইসরায়েল রাষ্ট্র হিসেবে এই সময় এইভাবেই ফাংশন করছে। কিন্তু এর ভিতর দিয়ে মানে এই সময়টাতে আরো কিছু ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটছে, যেটা ইসরায়েলকে কেন্দ্র করে আমেরিকার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে। তার মধ্যে প্রধান ঘটনা হলো মিশরে, সিরিয়ায়, ইরাকে, মানে তিনটা বড় বড় দেশে একই সাথে বাথ পার্টি ক্ষমতায় চলে আসছে। আমরা জানি যে ভাই ৫৫ সালে জামাল আব্দুল নাসের আসছে, তারপর সিরিয়াতে এই হাফিজ আল আসাদ আসছে, এবং ইরাকে আসছে সাদ্দাম হোসেন বা বাথ পার্টি। এই দলগুলো মধ্যপ্রাচ্যের ক্ষমতা, এবং এই কি বলে ইরাক কিন্তু খুবই মানে অয়েল রিজার্ভ, এবং মিশর ওই সময় আরব বিশ্বের একদম কেন্দ্রীয় রাষ্ট্র ছিল, এবং আরব বিশ্বের মানে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে আরব বিশ্বকে নেতৃত্ব দিত মিশর। তো এরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোতে যখন নাকি বাথ পার্টি চলে আসে, আর বাথ পার্টি খুব স্বাভাবিকভাবে তারা ছিল আরব সোশ্যালিস্ট পার্টি। হ্যাঁ, তো সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। তো ওই সময় মানে বৈশ্বিক পরিসরে আমেরিকার যে দ্বন্দ্বটা চলতেছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, যে একদিকে হচ্ছে আমেরিকা আর আরেকদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এবং এই দুই মহাশক্তির মধ্যে বা গ্রেট পাওয়ারের মধ্যে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ চলতেছিল। স্নায়ু যুদ্ধের সহজ বাংলা হচ্ছে মানে ছেড়ে দিয়ে তারা ধরে ফেলি, এরকম একটা সিচুয়েশন আর কি। মানে আমাদের বাংলায় যেটা হয় আর কি, যে দুইজন মারামারি লাগে এবং দুইজনকে পিছন দিক থেকে টেনে ধরে রাখে এবং দুইজনে বলতে থাকে ছেড়ে দে, তারা আমি দেখে নেই। তো এটা হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ, মানে দুই পক্ষই মারামারির উপক্রম, বাট কোথাও মারামারি লাগতেছে না, মানে চোখ রাঙ্গাচ্ছে, হুমকি দামকি দিচ্ছে এবং বলতেছে ছেড়ে দে, এতটুকুই। এই হচ্ছে স্নায়ু যুদ্ধ। তো বৈশ্বিক পরিসরে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ু যুদ্ধ চলমান ছিল। তো আরবে এই বাথ পার্টি ক্ষমতায় আসার পর খুব স্বাভাবিকভাবেই এদের ঝোঁকটা ছিল এন্টি আমেরিকান বা এন্টি ওয়েস্টার্ন, যে পশ্চিম যেহেতু এই দেশগুলোকে কলোনাইজ করে রাখছিল, তো এই দেশের ক্ষমতাসীন বা বিপ্লবীদের এই ঝোঁকটা কলোনাইজারদের দিকে থাকবে না, দখলদারদের দিকে থাকবে না। তো খুব স্বাভাবিকভাবে বিকল্প শক্তি হিসাবে গেছে সোভিয়েত ইউনিয়নের দিকে। তার মানে এই সময় সরকারগুলোর পরিবর্তনের ভিতর দিয়ে মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে। তো এটা একটা টার্নিং পয়েন্ট আমেরিকার জন্য। কারণ আমেরিকা দেখতেছে যে এই অঞ্চলের যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে গেছে, এবং এদের প্রভাবে অবশিষ্ট অন্যান্য রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা দেখা দিছে। এই মুহূর্তে কন্টেইনমেন্ট পলিসি, আমেরিকার একটা পলিসি ছিল যে যেই যেই দেশে বা যেই যেই অঞ্চলে সোভিয়েত প্রভাব বিস্তৃত হওয়া সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, সেখানে আমেরিকা একটা বাধা বা দেয়াল তৈরি করে, যে এই দেয়ালের এই পাশে যেন সোভিয়েত ইউনিয়ন বা সমাজতন্ত্র আসতে না পারে। এটাকে বলা হচ্ছে কন্টেইনমেন্ট, মানে আটকে ফেলা বা কন্টেইনারের ভিতরে এটাকে সীমাবদ্ধ করে ফেলা। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে কন্টেইনমেন্ট পলিসি মার্কিন যেই চিন্তক দিয়েছেন, এবং এই কন্টেইনমেন্ট পলিসির কারণে উনি এখনো পর্যন্ত মার্কিন পররাষ্ট্র নীতিতে বা মার্কিন ফরেন পলিসিতে খুব উঁচুমানের তাত্ত্বিক হিসাবে সম্মানিত। সেই একই ব্যক্তি এই কথাটা বলছিল ইসরায়েলের যেই পলিসিটা আমি একটু আগে বললাম, যে ইসরায়েলকে কেন্দ্র করে আমেরিকা খুব বেশি আহ্লাদী হওয়া যাবে না, কারণ এই অঞ্চলে আমাদের অন্যান্য বড় বড় মিত্ররা আছে। এই দুইটা পলিসি একই ব্যক্তি দিছে। আচ্ছা, তো তার নাম ছিল জর্জ এফ ক্যানান। নামটা আসলে যদিও খুব ইম্পর্টেন্ট না, বাট আমি বলে দিলাম জর্জ এফ ক্যানান। তো সে কন্টেইনমেন্ট পলিসির জন্য বিখ্যাত। তো এই লোকই বা তার উত্তরসূরিরা পরবর্তীতে দেখতেছে যে এখন যেহেতু মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব বিস্তৃত হইতে শুরু করছে, এবং যে রাষ্ট্রগুলো এখনো সোভিয়েত বলয়ে যায় নাই, তারা সোভিয়েত বলয়ে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, এখন এখানে আমাদের কন্টেইন করতে হবে, একটা বাঁধ দিতে হবে, যেন এই বাঁধের ওই পাশে সোশ্যালিজম বা সমাজতন্ত্র বিস্তার লাভ করতে না পারে। তখন এই অঞ্চলে তাদের একটা মিত্রের দরকার হয়েছে, যে এই অঞ্চলে আমরা কাকে মিত্র হিসাবে, মানে গ্রহণযোগ্য মিত্র হিসাবে আইডেন্টিফাই করতে পারি। এই ঘটনাগুলো যখন ঘটতেছিল, তখন আরেকটা গুরুতর ঘটনা এই অঞ্চলে ঘটছে, সেটা হচ্ছে 1966 সালের যুদ্ধ। এবং এই যুদ্ধটা হচ্ছে একদম আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ককে চিরতরে পরিবর্তন করে দিছে। কারণ এই যুদ্ধের আগ পর্যন্ত এই আমেরিকা ইসরায়েলকে এই দৃষ্টিতেই দেখতো
যেটা হচ্ছে আমাদের সাহায্য গ্রহীতা, খুবই ছোট একটা রাষ্ট্র, ভঙ্গুর রাষ্ট্র এবং দুর্বল রাষ্ট্র, যে রাষ্ট্রের সবকিছু কম। কিন্তু ৬৭ সালের যুদ্ধে যখন নাকি আরবদের সম্মিলিত মানে জোট বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল এককভাবে মানে এমনভাবে এদেরকে নাস্তানাবুদ করছে যে এই রাষ্ট্রগুলো একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। মানে একটা তো হচ্ছে যে ইসরায়েলের উপর অ্যাটাক করছে এবং ইসরায়েল এদেরকে পরাজিত করে বা এদের আক্রমণ প্রতিহত করে টিকে গেছে, এটা এক জিনিস। আর আরেকটা হলো যে ইসরায়েল নিজে ছিল অফেন্সিভ মোডে, যে ইসরায়েল নিজে মিশরের ভিতর আক্রমণ করতেছে, ইসরায়েল নিজে জর্দানের ভিতর আক্রমণ করতেছে, ইসরায়েল সিরিয়ার ভিতর আক্রমণ করতেছে এবং এই তিনটা দেশের অনেক বড় মানে ভূখণ্ড ইসরায়েল দখল করে নিছে এই যুদ্ধে। জর্দান থেকে পশ্চিম তীর দখল করে নিছে এবং মিশর থেকে সিনাই উপত্যকা পুরাটা, গাজা সহ সিনাই উপত্যকা পুরোটা এই যুদ্ধে ইসরায়েল দখল করে নিছে, পশ্চিম তীর তো বললামই, এবং গোলান হাইটস ইসরায়েল দখল করে নিছে। আচ্ছা, তো এবং এই যে এই যুদ্ধের পরে ইসরায়েলের যেই মানে ইমেজ, বৈশ্বিক ইমেজ, সেটা গুরুতরভাবে মানে খুব আপওয়ার্ড চলে গেছে, মানে খুব প্রেস্টিজিয়াস একটা পর্যায়ে চলে গেছে যে ইসরায়েলের সেনাবাহিনী ইনভিনসিবল, যাদেরকে পরাজিত করা সম্ভব না, এবং আরবরা হচ্ছে ভেগাবন, অকর্মণ্য এবং অলস, তাদেরকে দিয়ে কোনো কিছু হয় না, এই চিন্তাগুলো মানে ইমেজটা বৈশ্বিক পরিসরে ছড়ায় পড়ছে। আর আমেরিকা তখন চিন্তা করছে যে না, আমরা যে ইসরায়েলকে ভাবছি যে সে একটা উইক ভঙ্গুর রাষ্ট্র, এটা তো আসলে সত্য না, ইসরায়েল তো খুবই স্ট্রং এবং এই অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের বলয়ভুক্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে কম ইসরায়েলের। তো ফলে মধ্যপ্রাচ্যে যদি আমরা একজন গ্রহণযোগ্য মিত্র চাই সমাজতন্ত্রকে ঠেকানোর জন্য, এক্ষেত্রে সবচাইতে বড় পার্টনার হচ্ছে ইসরায়েল। এই সময়ের পর থেকে ইসরায়েলের সাথে মার্কিন পররাষ্ট্রনীতি একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং তখন থেকে আজকের যে সম্পর্কটা আমরা দেখি যে ক্লায়েন্ট অ্যান্ড কি বলে মাস্টার, যে এতদিন ৬৭ যুদ্ধের আগে আমেরিকা ছিল হচ্ছে মাস্টার আর ইসরায়েল ছিল হচ্ছে তার ক্লায়েন্ট, কিন্তু ৬৭ যুদ্ধের পর ইসরায়েল হয়ে গেছে মাস্টার আর আমেরিকা হয়ে গেছে কাইন্ড অফ ক্লায়েন্ট, অর্থাৎ ইসরায়েল যা বলবে আমেরিকা সেটা শুনতে বাধ্য, টাইপটা এরকম। তো এরপর থেকে স্টিডিলি মানে ক্রমান্বয়ে ধীরে ধীরে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক মানে উষ্ণ থেকে উষ্ণতর হয়েছে এবং এই সময় ইসরায়েল সর্বক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, তারপরে কূটনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে অন্যান্য সমস্ত রাষ্ট্রের চাইতে বেশি ফেসিলিটিস বা প্রিভিলেজ বা সুবিধা পাইছে। তো এখান থেকে শুরু এবং এরপর থেকে এটা আর কখনো পিছন দিকে যায় নাই, এটা ক্রমান্বয়ে সামনের দিকেই গেছে। তো এই ছিল হচ্ছে ওভারঅল যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কেন্দ্র করে আমেরিকার পররাষ্ট্রনীতি ইসরায়েল কেন্দ্রিক এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক দুইটাই কিভাবে শিফট হয়েছে, এটার একটা সংক্ষিপ্ত ওভারভিউ। এখন আমরা হচ্ছে মিয়ার শেমারের আর্গুমেন্টে ঢুকবো এবং তার আর্গুমেন্টে খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব। তো জন মিয়ার শেমার তিনটা পয়েন্ট বলছেন, মানে তার পুরো বই 500 পৃষ্ঠার পায়। এখানে তিনি বলছেন যে আমি 3টা পয়েন্ট প্রমাণিত করার চেষ্টা করব। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আমেরিকা ইসরায়েলকে যেই ধরনের সহায়তা দিচ্ছে এটা মানে শুধু আধুনিক পৃথিবীর ইতিহাসে না, বরং গোটা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়। অর্থাৎ কোনো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে আনকন্ডিশনাল এই পরিমাণ সাপোর্ট দেয়, পৃথিবীর ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই, শুধুমাত্র ঘটছে আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেত্রে। তার পক্ষে উনি ভুরি প্রমাণ আনছেন, আমি সেখান থেকে দু একটা সময় পেলে বলবো। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, এখন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে যখন সাপোর্ট দেয় তখন এই সাপোর্টের ভিত্তি কি থাকে? তো সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে কয়েকটা ভিত্তি থাকে। একটা হচ্ছে যে দুই রাষ্ট্রের আপনার মোরাল বা নৈতিক অবস্থান একই। কথার কথা যদি সহজে বলি যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো গণতান্ত্রিক রাষ্ট্রকে সহায়তা দেয়, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্রকে সহায়তা দেয়, আর স্বৈরতান্ত্রিক রাষ্ট্রগুলো স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে সহায়তা দেয়। যেমন কথার কথা বর্তমানে যদি আমরা উত্তর কোরিয়ার কথা বলি, তো এই যে রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, চীন, এদের মধ্যে একটা মানে লিয়াজো আছে। কেন? কারণ তারা মানে মতাদর্শিক দিক থেকে একই অবস্থানে অবস্থান করে। এটা একটা দিক যে নিজেদের নৈতিক অবস্থান যদি এক হয় তাইলে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সমর্থন করে। তো ইসরায়েলের ক্ষেত্রে কেউ কেউ বলতে চায় যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করার কারণ হচ্ছে তাদের নৈতিক অবস্থান, কারণ তাদের ভাষ্যমতে মধ্যপ্রাচ্যে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। তো আমি ওই আলোচনায় যাচ্ছি না যে ইসরায়েলের গণতন্ত্রের বাস্তবতা আসলে কি এবং আমেরিকান যে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসির সাথে ইসরায়েলের ডেমোক্রেসি মিলে কিনা এবং এই ডেমোক্রেটিক গ্রাউন্ডে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে এই যুক্তিটা আসলে টিকে কিনা, ওইদিকে যাচ্ছি না, ওটা আরেকটা পয়েন্ট। এটা হচ্ছে একটা যে নৈতিক অবস্থানের কারণে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সাপোর্ট দেয়।
আরেকটা হচ্ছে আচ্ছা, অনেকে কমেন্ট করতেছেন, তো আমি কমেন্টের দিকে দৃষ্টি গেলে হচ্ছে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। যাই হোক, কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। তো দ্বিতীয় যেটা, যে ডিপ্লোমেসির কারণে, যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের কাছে এই কি বলে তাদের কূটনীতিকদেরকে পাঠায় বা তাদের কূটনীতিকদেরকে ডাকে, দুই রাষ্ট্রের বোঝাপড়া করে, এবং এই বোঝাপড়ার ফলে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে কি করে বিভিন্ন ইস্যুতে সমর্থন দেয়, যেগুলো আমরা আধুনিক পররাষ্ট্রনীতির সব ক্ষেত্রে দেখি। আমি যদি খুব সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাশার আল আসাদ যখন সিরিয়াতে ব্যাপক গণহত্যা চালাইছে, তখন সমস্ত রাষ্ট্র মিলে যদিও বাশার আল আসাদকে উৎখাত করতে চাইছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বাশার আল আসাদের বিরুদ্ধে এই রেজুলেশন পাস করার চেষ্টা করছে, কিন্তু সেটা পাস করতে পারে নাই। কেন? কারণ সেখানে ভেটো দিয়েছিল রাশিয়া, এবং কন্টিনিউয়াস রাশিয়া ভেটো দিয়ে গেছে। মিয়ানমারের ক্ষেত্রে আমরা বর্তমানে যেটা দেখতেছি যে মিয়ানমারের ক্ষেত্রে চীন ভেটো দিচ্ছে। তো এই কাজগুলো আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় হয়, যে কোনো একটা রাষ্ট্র, সাধারণত ছোট বা মাঝারি মানের কোনো একটা রাষ্ট্র যখন কোনো অপকর্ম করতে যায়, তখন সে একজন বড় ভাইকে ধরে। মানে এদেরকে বলি আমরা B5, মানে বিগ ফাইভ, যে পাঁচটা বড় রাষ্ট্র যাদের হচ্ছে এই কি বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই পাঁচটার যে কোনো একটার সাথে লিয়াজও করে, যে কোনো ভাবেই হোক, যে তুমি ওইখানে আমার পক্ষে সবসময় ভেটো দিবা, তাইলে কি হবে, যে আমার বিপক্ষে কোনো ধরনের রেজুলেশন পাস হবে না এবং আলটিমেটলি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। যেমন গাদ্দাফির বিরুদ্ধে অ্যাকশনটা কিন্তু এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের ভিত্তিতে নেটো নিছিল। তো বাশার আসাদের ক্ষেত্রে এই অর্থাৎ গাদ্দাফির বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন আসছে, বাশার আল আসাদের বিরুদ্ধে সেই ধরনের অ্যাকশন আসে নাই। কেন আসে নাই? গাদ্দাফি কোনো বিগ ব্রাদারকে ম্যানেজ করতে পারে নাই, কিন্তু বাশার আল আসাদ তার অপকর্ম শুরু করার আগেই একজন বিগ ব্রাদারকে ম্যানেজ করে রাখছে। অর্থাৎ সে তার প্রোটেকশন আগে থেকেই নিয়ে রাখছে, যে আমি এখন যা খুশি করতে পারবো, রাশিয়া আমাকে প্রোটেক্ট করবে। তো এটা হচ্ছে ডিপ্লোমেসি, সিম্পল ডিপ্লোমেসি, যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের ক্ষেত্রে গিয়ে দেন দরবার করে যেভাবেই হোক দুই রাষ্ট্রের মধ্যে একটা বোঝাপড়া হয়। তো কেউ কেউ বলতে চায় যে আমেরিকা এবং ইসরায়েলের যে সম্পর্ক, বা আমেরিকার যে আনকন্ডিশনাল বা নিঃশর্ত আনুগত্য ইসরায়েলের প্রতি, আমি কিন্তু শব্দটা এইভাবে বলতেছি, ইসরায়েলের আনুগত্য আমেরিকার প্রতি না, বরং আমেরিকার আনুগত্য ইসরায়েলের প্রতি, এর কারণ হচ্ছে ডিপ্লোমেসি। তো মিয়া শেমার দীর্ঘ আলোচনা করে দেখাইছেন যে এটা আসলে সম্ভব না, যে ডিপ্লোমেটিক ওয়েতে যে ধরনের সাপোর্ট একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে দেয়, আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেত্রে এটা এক্সিস্ট করে না। তো এরকম আরো কিছু সোর্স আছে, যে সমস্ত ওয়ে আছে, অর্থাৎ যেই কারণগুলোতে, মানে যেই কারণগুলো থাকার ফলে, বিদ্যমান থাকার ফলে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সমর্থন দেয়। তো ইসরায়েলি যে সমস্ত তাত্ত্বিকরা আছে বা ইসরায়েল পন্থী প্রো ইসরায়েলি চিন্তকরা, তারা বলতে চায় যে এই সমস্ত কারণে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে। তো অনেক লম্বা জায়গা জুড়ে দ্বিতীয় পয়েন্ট এটা, এই মিয়া শেমারের, যে এই কোনো কারণে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে না। আমেরিকা ইসরায়েলকে কেন সাপোর্ট করে? আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে এর কারণ হচ্ছে দ্য ইসরায়েল লবি, অর্থাৎ আমেরিকার ভিতরে ইসরায়েলের পক্ষে যে তদবিরকারীরা তদবির করে, এদের তদবিরের প্রভাব হিসেবে আমেরিকা ইসরায়েলকে এরকম আনকন্ডিশনাল সাপোর্ট দেয়। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাইলে এই জায়গাটা আমাদের বুঝার দরকার, যদিও আজকে সময় হবে না, যে ইসরায়েলি লবি আমেরিকার ভিতরে কিভাবে ফাংশন করে, বা কিভাবে তারা এত গভীর শিকড় গেড়ে বসলো, যে পুরো পৃথিবী যেখানে বুঝতে পারতেছে যে এখানে একটা গণহত্যা হচ্ছে, আমেরিকার জনগণ বুঝতে পারতেছে যে এখানে একটা গণহত্যা হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমেরিকান এলিটরা বুঝতে পারতেছে। এবং মিয়ার শেমারের বইতে মিয়ার শেমার এই ডাটাটা দেখাইছে যে মার্কিন জনগণ ইসরায়েলের পক্ষে না, এবং মার্কিন এলিটরা, ইভেন মার্কিন এলিটরা ইসরায়েলের পক্ষে না, এবং আমেরিকা ইসরায়েলকে যে আনকন্ডিশনাল সাপোর্ট অলওয়েজ দিয়ে থাকে, মার্কিন এলিটরা এই সাপোর্টের বিরুদ্ধে। কিন্তু এতদ সত্ত্বেও আমেরিকা এই সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং মিয়ার শেমার বলতেছে যে এই দিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে দা ইসরায়েল লবি। তাহলে এই লবি কিভাবে মার্কিন রাষ্ট্রযন্ত্রের ভিতরে নিজেদেরকে সেট আপ করলো, কোন কোন জায়গাটা তারা ক্যাপচার করলো, যে এত সব কিছু সত্ত্বেও, এবং মার্কিন ট্যাক্স পেয়াররা এখন তাদের একটা স্লোগান পশ্চিমাদের, যে নট ইন আওয়ার নেম, যে আমাদের নামে না, তারপর নট ইন আওয়ার মানি, যে আমাদের অর্থে না। অর্থাৎ ইসরায়েল যে গণহত্যা করতেছে, সে যদি গণহত্যা চালাইতে চায় তাহলে ইসরায়েলের নিজের টাকায় করবে, নিজের নামে করবে, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিবে না। তো এত কিছু সত্ত্বেও, অর্থাৎ মার্কিন জনগণ, এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিব আমি এই রিলেটেড, যে মার্কিন জনগণের টাকায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিতে বাধ্য হচ্ছে, মিয়ার শেমারের ভাষায়, অনলি বিকজ অফ দ্য ইসরায়েল লবি। তো তার মানে তারা হচ্ছে, মানে আমেরিকা যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্রের চাইতেও বেশি ক্ষমতাবান। ওই ক্ষমতাটা তারা কিভাবে অর্জন করলো, এটা হচ্ছে মিয়ার শেমারের দ্বিতীয় আর্গুমেন্ট। তার প্রথম আর্গুমেন্ট যেটা বলছিলাম, যে একটা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের যে সম্পর্ক, সেটা পৃথিবীর ইতিহাসে
অদ্বিতীয়, এই ধরনের কোনো ঘটনা অতীতে কখনো ঘটে নাই। নাম্বার 2, এই যে সমর্থন, এই সমর্থনের পিছনে অন্য কোনো সোর্স কাজ করতেছে না, এর পিছনে প্রধান সোর্স হচ্ছে ইসরায়েল লবি। আর নাম্বার 3 আর্গুমেন্ট হচ্ছে যে এই যে আমেরিকা ইসরায়েলকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটা আমেরিকার জন্য কল্যাণকর না, এটা খুদ আমেরিকার জন্য ক্ষতিকর এবং নানাভাবে এটা আমেরিকার স্বার্থকে বিঘ্নিত করতেছে। এবং এটা তো খুবই মানে খুল্লম খোলা, এই পয়েন্টে আজকে আমরা যাব না, কারণ বর্তমান সিচুয়েশনে এটা আমরা সবাই বুঝতে পারতেছি যে মার্কিন কি বলে সাপোর্ট ইসরায়েলের প্রতি এটা আমেরিকার ইমেজকে ক্ষুণ্ণ করতেছে, আমেরিকার স্বার্থকে ক্ষুণ্ণ করতেছে, আর অনেকভাবে মানে আমেরিকার উপর মানে এটা আমেরিকার স্বার্থের পক্ষে যাচ্ছে না। হ্যাঁ, তো ওইগুলিতে চলে গেলে আবার আলোচনা বিল্লু দিকে যাবে। তো এখন আমি কিছু ইন্টারেস্টিং পয়েন্ট বলি, শুরু করি যে আমেরিকা আসলে ইসরায়েলকে কি ধরনের সাপোর্ট দেয়। আচ্ছা, তার আগে এই বই সম্পর্কে মানে জন মিয়ার শিমারের একটা বই সম্পর্কে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে এই বইটা উনি লিখছিলেন আটলান্টিক মান্থলি, একটা ম্যাগাজিন আছে আমেরিকার, তো ওই ম্যাগাজিনের সম্পাদক জন মিয়ার শিমারের এই বইটা মানে কাহিনীটা ইন্টারেস্টিং, মানে ইসরায়েল লবি কিভাবে ফাংশন করে আমেরিকার ভিতরে এর একটা দৃষ্টান্ত এখান থেকেও পাওয়া যাবে, যে ইসরায়েল লবি কিভাবে সবকিছুকে সাইলেন্স করে দিচ্ছে। তো জন মিয়ার শিমার এই বইটা লেখছে ওই আটলান্টিক মান্থলির রিকোয়েস্ট করছে যে আমেরিকান পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের বা ইসরায়েল লবির কিরকম প্রভাব, এর উপর একটা আর্টিকেল লেখেন। তো এই ভদ্রলোক আরো একজন ভদ্রলোককে নিয়ে, এবং ওই ভদ্রলোক হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, আর জন মিয়ার শিমান হচ্ছে ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর। আর জন মিয়ার শিমানের পরিচয় তো বললামই যে সে আসলে কত পাওয়ারফুল স্কলার। এই দুইজন স্কলার টানা 2 বছর ধরে একটা আর্টিকেল লেখছে। তো এই জায়গাটা আমার খুব মানে অ্যামেজিং লাগছে, এবং আমাদের আসলে এখানে শিখার অনেক কিছু আছে। যে আমাদেরকে একটা পার্সোনালি আমি আমার কথা বলি, যে আমাকে রচনা করতে দিলে দেখা যাবে মানে 2 সপ্তাহে শেষ, হ্যাঁ, বা 2 দিনেও শেষ। বা আমাদের দেখা যায় বছরে আমাদের বই মেলায় আমাদের লেখকদের 4টা-5টা বই না আসলে আসলে বই মেলা জমে না। তো এই হচ্ছে আমাদের রচনার কোয়ালিটি। তো একজন মানুষ যখন বছরে 10টা 12টা বা ডজন খানেক বই প্রডিউস করবে, এই বইয়ের কোয়ালিটি, আর একজন লোক যখন জাস্ট এক পত্রিকায় একটা আর্টিকেল দেওয়ার জন্য এই আর্টিকেলটা 2 বছর ধরে 2 জন মিলে লিখবে, তো এটার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট, এবং এর মাধ্যমে কিন্তু তারা প্রমিনেন্ট স্কলার হয়ে ওঠে। তো এই জার্নিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে সে জাস্ট একটা আর্টিকেল লেখার জন্য 2 বছর সময় দিছে এখানে। তো এই 2 জন স্কলার 2 বছর সময় নিয়ে আর্টিকেলটা লিখে সাবমিট করার পরে এই আটলান্টিক মান্থলির এই যে সম্পাদক, সে কয়েকদিন পরে এদেরকে জানাইছে যে উই আর সরি, আমরা আপনার এই আর্টিকেলটা পাবলিশ করতে পারবো না, এবং সাথে এই নোটটাও দিয়ে দিছে যে আমরা চাই না আপনি এই আর্টিকেলে আর কোনো ধরনের সংশোধন বিয়োজন করেন। মানে হচ্ছে তারা বলে দিচ্ছে যে আপনি যদি এই আর্টিকেলে মানে সংশোধন করেনও, তবুও আমরা এটা ছাপবো না। সাধারণত যেটা হয় আর কি, মানে একাডেমিক আর্টিকেল গুলোতে, যে কোথাও সংশোধন লাগলে সম্পাদক এটা ফেরত পাঠায় বলে দেয় যে এই জায়গাগুলো সংশোধন করেন, তারপর পুনরায় রিভিউ হবে, তারপর পুনরায় রিভিউ হয়ে আসার পর মানে তারপর এইভাবে চলতে থাকবে আর কি, যতক্ষণ না তারা এটা ছাপার জন্য রাজি হচ্ছে। তো সম্পাদক এটা বলে দিচ্ছে যে আমরা চাই না আপনি এটা রিভিউ করেন, মানে হচ্ছে সহজ কথায় যে আপনার এটা আমরা কোনোভাবেই ছাপবো না, খুব সহজ হিসাব। তো তারপর মিয়ার শেমার, এবং দেখেন মিয়ার শেমার কিন্তু মানে কোনো টালটু বাল্টু স্কলার না ততদিনে, মানে এটা হচ্ছে 2002 সালের ঘটনা। 2002 সালে তাকে বলছে একটা আর্টিকেল লেখার জন্য, এর 2 বছর পরে মানে 2004 সালে, এবং তখন হচ্ছে মিয়ার শিমার পুরো পৃথিবীর একদম শীর্ষস্থানীয় তাত্ত্বিক, কারণ 2001 সালে সে যে বই পাবলিশ করছে দ্য ট্রাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স, এর মাধ্যমে মূলত মিয়ার শিমার হয়ে উঠছে। এবং একটা নিউজ দিয়ে রাখি যে এই বইটা অনুদিত হয়ে আসছে, এখনো আসে নাই, বাট আসবে, প্রকাশনীতে আটকে আছে, যে কোনো সময় আসতে পারে, রাহনুমা থেকে আসবে। তো তার মানে ততদিনে মিয়ার শিমার প্রতিষ্ঠিত স্কলার, তার একটা আর্টিকেলের জন্য কি বলে ম্যাগাজিনগুলো লাইন ধরে থাকে। এরকম একজন স্কলার এবং তার সাথে আরো একজন স্কলার মিলে একটা আর্টিকেল লেখার পর সেই আর্টিকেলটা তারা ডজন জার্নালের গেছে যে ভাই আমাদের আর্টিকেলটা পাবলিশ করবেন কিনা, প্রত্যেকে বলছে উই কান্ট পাবলিশ দিস, আমরা এটা পাবলিশ করতে পারবো না। মানে এখানে জাস্ট ফিয়ারনেসটা দেখেন বা ভয়টা দেখেন, যে কি একটা কি বলে এই সিচুয়েশন তৈরি হয়েছে, যে কেউ গিয়ে তাদেরকে বলতে হচ্ছে না যে তোমরা এটা পাবলিশ করো না, তারা নিজেরাই বলতেছে আমরা এটা পাবলিশ করবো না। তো অবশেষে এইভাবে অনেক বছর যাওয়ার পর 2005 সালে না 6 সালে দ্য লন্ডন রিভিউ অফ বুকস একটা ম্যাগাজিন আছে, তারা হচ্ছে বিভিন্ন বইয়ের রিভিউ প্রকাশ করে থাকে। তো তারা মিয়ার শেমারের এই আর্টিকেলটাকে প্রকাশ করছে, এবং এই আর্টিকেলটা প্রকাশ করার পরে মানে একদম ম্যাসাকার ঘটে গেছে, যে এই তাদের কি বলে এই ম্যাগাজিনের এটা প্রিন্টেড কপি আনছে, এবং এই প্রিন্টেড কপিটা ছিল তাদের মানে ওই ম্যাগাজিনের তখনও পর্যন্ত সবচেয়ে বেশি প্রিন্ট হওয়া কপি, এবং সবগুলি শেষ হয়ে গেছে। তারপরে তারা প্রিন্ট করে আর গোলাইতে পারেনি, তারপরে তারা সিদ্ধান্ত নিচ্ছে না ভাই যথেষ্ট হয়েছে, আর প্রিন্ট করবো না।
এবং তাদের যে সাইট ছিল সাইট থেকে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি করে ডাউনলোড হয়েছে এই সংখ্যাটা। তো তারপর মিয়া শেমারকে বলো যে ঠিক আছে আপনি এটা বই আকারে আনেন, তারপর আবার কি বলে রিভাইস টিভাইস দিয়ে এটাকে বই আকারে আনা হয়েছে। তো ওই বই থেকে কথা বলতেছি। তো এখন দেখেন শুরুতেই মানে ইসরায়েল লবি একাডেমিয়াটাকে কিভাবে এই আতঙ্কিত করে রাখছে, যে যেখানে তাদের স্বার্থের বিরুদ্ধে তাদের মতাদর্শের বিরুদ্ধে কেউ কথা পর্যন্ত বলতে পারবে না, এবং বললে সেটা পাবলিশ হয়ে জাস্ট সিম্পলি আমাদের সামনে আসবে। তো এটা ছিল হচ্ছে প্রথম ইনসিডেন্ট। তো আমি যেটার জন্য আসছিলাম এখানে সেটা হচ্ছে যে আমেরিকা আসলে ইসরায়েলকে কি ধরনের সহায়তা দিয়ে থাকে, যে সহায়তার ভিত্তিতে মিয়া শেইমার দাবি করতেছে যে এই ধরনের সহায়তা বা এই ধরনের সম্পর্ক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এর মধ্যে একটা হচ্ছে যে আমেরিকা বিভিন্ন রাষ্ট্রকে যে সমস্ত ঋণ দিয়ে থাকে, হ্যাঁ, তো প্রথম বিষয় হচ্ছে আমেরিকা বর্তমানে ইসরায়েলকে ঋণ দেয় না, আমেরিকা বর্তমানে ইসরায়েলকে ডোনেশন দেয় বা গ্র্যান্ট দেয়, অর্থাৎ যেগুলো ইসরায়েল শুধু নিবে আর কোনোদিন ফেরত দিতে হবে না, নাম্বার ওয়ান। তো ঋণ দেয় অথবা এরকম ডোনেশন দেয় এই দেশগুলোরে আমেরিকা পুরা ঋণ, ধরেন কথার কথা আমেরিকা ইসরায়েলকে এবছর এই $5 বিলিয়ন দিবে বা $4 বিলিয়ন দিবে। তো $4 বিলিয়ন একসাথে দিয়ে দিবে না, প্রত্যেক 3 মাস পর পর এটার একটা করে মানে সেটেলমেন্ট দিবে, যে 3 মাস পর কিছু অংশ, আরো 3 মাস পর কিছু অংশ, আরো 3 মাস পর কিছু অংশ, আরো অর্থাৎ বছরে 4 বারে সে পুরো টাকাটা দিবে। অর্থাৎ বাজেট যদি থাকে $4, তাহলে $1 করে প্রত্যেকবার দিবে। এটা সমস্ত দেশের ক্ষেত্রে প্রযোজ্য, ইসরায়েলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য ছিল। কিন্তু তারপরে আমেরিকাতে আইন করে ইসরায়েলকে এই নীতি থেকে মুক্তি দেওয়া হয়েছে, এবং ইসরায়েল হচ্ছে যেই অনুদান বা যেই ঋণ আমেরিকা থেকে পাওয়ার কথা, এটা হচ্ছে আমেরিকার আইন অনুযায়ী, এটা আমেরিকার আইনে লেখা হয়েছে যে অর্থ বছর শুরুর প্রথম 30 দিনের ভিতরে ইসরায়েলের হাতে এই টাকা পৌঁছে দিতে হবে। ওকে, মানে খুব মিয়া শেমেরের ভাষায় এর মানে হচ্ছে যে আপনি সারা বছরের বেতন জানুয়ারি মাসে পেয়ে যাবেন। ইসরায়েলের ক্ষেত্রে এই নীতি আছে যে আমেরিকা ইসরায়েলকে যত টাকা দিবে সেটা হচ্ছে অর্থ বছর শুরু হওয়ার প্রথম 30 দিনের ভিতরে ইসরায়েলের হাতে পৌঁছে দিতে হবে। বিষয়টা যদি এইখানেই সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বিষয়টা এখানে সীমাবদ্ধ না। সমস্যা কোথায় হয়? সমস্যা হয় হচ্ছে যে আমেরিকা হচ্ছে একটা বাজেট ডেফিসিট কান্ট্রি, মানে যে আমেরিকার যে পরিমাণ বাজেট এই পরিমাণ ইনকাম রাষ্ট্র হিসেবে তার হয় না, এবং পৃথিবীর সবচেয়ে বড় এই ঋণ গ্রহীতা রাষ্ট্র হচ্ছে আমেরিকা। পৃথিবীর যত সংস্থা, যত অর্গানাইজেশন, তারপর রাষ্ট্র, যত জন ঋণ দেয় সবার কাছ থেকে আমেরিকা রাষ্ট্র হিসেবে ঋণ গ্রহণ করে। তো এখন বছরের শুরুতে এই বিপুল পরিমাণ অর্থ একবারে আমেরিকা যে দিয়ে দিবে এই টাকাটা সবসময় আমেরিকার মানে ফান্ডে থাকে না। তখন আমেরিকা কি করে? আমেরিকা হচ্ছে ভিন্ন রাষ্ট্র থেকে ঋণ নেয় যে ইসরায়েলকে ডোনেশন দেওয়ার জন্য, এবং সেটা এক দিয়ে দেওয়ার জন্য অন্যান্য রাষ্ট্রগুলোকে ভেঙে ভেঙে দেয়। এই কারণেই, কারণ ইসরায়েল আমেরিকার ফান্ডে মানে একসাথে এত পরিমাণ টাকা থাকে না, যার কারণে ভেঙে ভেঙে দেয়। কিন্তু ইসরায়েলকে ভেঙে ভেঙে দিবে না, একসাথে দিবে। এখন একসাথে দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমেরিকার ফান্ডে নাই, সো আমেরিকা অন্য রাষ্ট্র থেকে ধার করে, এবং এই ধারের পরিমাণ কত? ধারের পরিমাণ আমি দেখলাম এখানে লেখা হচ্ছে $40 থেকে $60 মিলিয়ন পর্যন্ত আমেরিকা ঋণ করে শুধুমাত্র ইসরায়েলকে মানে এককালীন টাকাটা পরিশোধ করার জন্য। এটা হচ্ছে নাম্বার 2, যে আমেরিকা ঋণ করে ইসরায়েলকে দান করে একসাথে। এবং তারপর ইসরায়েল এই টাকাটা কি করে? হচ্ছে এই টাকাটা আমেরিকার বিভিন্ন মানে অর্থনৈতিক প্রতিষ্ঠানে এই ডিপোজিট রাখে। তো খুব সিম্পল, যদি ডিপোজিট রাখে তাহলে এটার উপর সুদ আসবে, মানে আমি যদি ব্যাংকে টাকা রাখি তো ব্যাংক তো আমাকে এই টাকার উপর বছর শেষে একটা সুদ দিবে। তো আমেরিকা ইসরায়েলকে যে টাকাটা দেয়, ইসরায়েল এই টাকাটা, কারণ তার তো পুরো টাকাটা একসাথে লাগবে না, তার যেটা খরচ করা দরকার সে সেটা হাতে রেখে বাকি টাকাটা কি করে? বাকি টাকাটা আমেরিকার বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে দেয়। তো তোমার এখানে আমি টাকাটা ডিপোজিট করলাম, বিনিময়ে কি আসবে? বছর শেষে এই টাকার উপর আমেরিকান প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের সরকারকে সুদ দিবে। এবং এই সুদের পরিমাণ কত আসে এটা যদি একটু দেখি। আচ্ছা, 1991 সালে, মানে এটা কিন্তু আজকের কথা না, 1991 সাল, তার মানে এখন এই অ্যামাউন্টটা অনেক বড়। 1991 সালে ইসরায়েলের টাকার উপর বা ইসরায়েলের ডিপোজিটের উপর মার্কিন প্রতিষ্ঠানগুলো যে সুদ দিছে ইসরায়েলকে, সেই সুদের পরিমাণই ছিল $700 মিলিয়ন। $7 মিলিয়ন না, $700 মিলিয়ন। এই হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের সম্পর্ক। এরকম সামরিক ক্ষেত্রে আছে, গবেষণা ক্ষেত্রে আছে, সহায়তা ক্ষেত্রে আছে, এবং দুই রাষ্ট্রের জয়েন্ট রিসার্চের ক্ষেত্রে আছে।
সবগুলোর ক্ষেত্রে এরকম পিকুলিয়ার এক্সাম্পল আছে। অস্ত্রের ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে যে সমস্ত বাজেটগুলো আমেরিকা দেয়, এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে ইসরায়েল হচ্ছে পৃথিবীর মানে আমেরিকার সামরিক খাতে আমেরিকার সবচাইতে বড় ডোনেশন পায় হচ্ছে ইসরায়েল, তারপরে পায় হচ্ছে মিশর, এবং তারপরে পায় হচ্ছে জর্ডান। কেন পায় এটা আমি একটু পরে বলতেছি। তো তার মানে সহজ কথা, সামরিক খাতে আমেরিকার সহায়তা সবচেয়ে বেশি পায় ইসরায়েল। কিন্তু ইসরায়েল কিন্তু কোন গরিব রাষ্ট্র না। মানে অর্থনৈতিক ইন্ডিকেটর অনুযায়ী ইসরায়েল দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তারপর হচ্ছে আপনার পর্তুগাল, এই সমস্ত রাষ্ট্রগুলোর চাইতে উপরে থাকে সবসময়। তার মানে দক্ষিণ কোরিয়া কিন্তু আমাদের জন্য একটা স্বপ্নের কান্ট্রি, এবং পুরো পৃথিবীর মানুষের জন্যই স্বপ্নের কান্ট্রি দক্ষিণ কোরিয়া। তো এই দক্ষিণ কোরিয়ার চাইতেও উন্নত ইসরায়েল। তো সেই হিসাবে মানে আমেরিকার কোন ডোনেশন ইসরায়েল পাওয়ারই কথা না। এবং ইসরায়েল হচ্ছে বরং পৃথিবীর ৮ম বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ, অস্ত্র রপ্তানিকারক দেশ। তো সেই হিসাবে অর্থাৎ ইসরায়েল নিজেই যেখানে অস্ত্র রপ্তানি করতেছে, সেখানে সে আরেক রাষ্ট্র থেকে অস্ত্র খাতে বা সামরিক খাতে সহায়তা নিবে বা সহায়তা পাবে, এটা আসলে যায় না। সহায়তাগুলো সাধারণত দেওয়া হয় আনপ্রিভিলেজড রাষ্ট্রগুলোকে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম যে আমেরিকা প্রথমত ইসরায়েলকে সবচেয়ে বড় ডোনেশন দেয় সামরিক ক্ষেত্রে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অন্যান্য যত রাষ্ট্রকে আমেরিকা সামরিক খাতে সহায়তা দেয়, এই সহায়তার ক্ষেত্রে একটা শর্ত আছে। সেই শর্তটা হলো যে এই টাকা দিয়ে ওই রাষ্ট্র যত কিছু করবে, বিমান কিনুক, গুলি কিনুক, কামান কিনুক, যাই করুক, অর্থাৎ আমি যে তাকে সহায়তা দিলাম, এই সহায়তাটা তো সে কোনো না কোনো সেক্টরে ব্যয় করবে। এই পুরো টাকাটা ব্যয় হতে হবে আমেরিকার ভিতরে। অর্থাৎ আমেরিকা যদি সৌদিকে সহায়তা দিচ্ছে সামরিক খাতে, তো সৌদি এই টাকায় যত অস্ত্র কিনবে, সমস্ত অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের জন্য আমেরিকান পলিসি, আমেরিকা যাদেরকে সামরিক সহায়তা দেয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইসরায়েল। এর আগে কিন্তু আমি বলে আসছি যে ইসরায়েল কিন্তু আনপ্রিভিলেজড কান্ট্রি না। ইসরায়েল পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক, তারা নিজেরাই অস্ত্র রপ্তানি করে। এরকম একটা রাষ্ট্র সামরিক সহায়তা পাওয়ারই কথা না, সেখানে তারা সামরিক সহায়তা পাচ্ছে। তারপর এখানে অন্যান্য যে সমস্ত রাষ্ট্র, গরিব রাষ্ট্র সামরিক সহায়তা পাচ্ছে, তারা যে সুবিধা পায় না, ইসরায়েলকে সেই সুবিধা দেওয়া হয়েছে। সেটা কি, যে 1/4, মানে 4/1 প্রত্যেক $4 1 টাকা, মানে 100 টাকায় 25 টাকা ইসরায়েল তার নিজস্ব অস্ত্র কারখানা বা সামরিক খাত উন্নয়ন করতে পারবে। মানে সহায়তা হচ্ছে আমেরিকা যদি ইসরায়েলকে 100 টাকা সামরিক খাতে সহায়তা দেয়, তাহলে অন্য সমস্ত রাষ্ট্র 100 টাকার 100 টাকাই আবার ব্যাগ আমেরিকাতে খরচ করতে হবে, কিন্তু ইসরায়েল 100 টাকার মধ্যে 100 টাকা আমেরিকায় খরচ করতে হবে না। ইসরায়েল 75 টাকা আমেরিকায় খরচ করতে হবে, আর 25 টাকা তার নিজের অস্ত্র খাত, সামরিক খাত, এই কি বলে উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করতে পারবে। এবং এই কি বলে ইসরায়েলের সামরিক খাত ডেভেলপ করছে। এবং এটা মানে একদম ট্রু, প্রুভেন। মানে সবাই বলে, আমেরিকান পলিসি মেকাররাও বলছে, ইসরায়েলি পলিসি মেকাররাও বলছে যে আমেরিকার এই ডোনেশন গুলো ইসরায়েলের অস্ত্র খাত দাঁড় করাইতে খুব মানে কি বলে গুরুতরভাবে অবদান রাখছে। এখন এই ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এই সবার খুব একটা পপুলার কথা আছে আমাদের মধ্যে যে ইসরায়েলিরা, ইহুদিরা খুব ব্রিলিয়ান্ট, হ্যাঁ, তারপরে ইসরায়েলিরা খুব শক্তিশালী রাষ্ট্র। তো একটা তো হচ্ছে যে এতদিন আমরা আসলে এটা বিশ্বাস করতাম যে ইসরায়েল খুব শক্তিশালী রাষ্ট্র এবং ইহুদিরা খুব ব্রিলিয়ান্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, যে এদের চেয়ে ব্রিলিয়ান্ট লোকও পৃথিবীতে আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি জাস্ট চিন্তা করেন যে ইসরায়েলকে গোটা পশ্চিম, মানে সমস্ত পশ্চিমারা মিলে যে পরিমাণ সহায়তা দিচ্ছে, যে পরিমাণ এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে, যেগুলো পৃথিবীর কেউ পাচ্ছে না, এর 100/1 যদি ফিলিস্তিনকে দেওয়া হইতো, এর 100/1 যদি ধরেন আফ্রিকার কোনো অনুন্নত রাষ্ট্রকে দেওয়া হইতো, তাহলে তারাও ইসরায়েলের মতো ভালো করতো সমস্ত সেক্টরে, সামরিক খাত বলেন, অর্থনৈতিক খাত বলেন, সমস্ত ক্ষেত্রে তারা মানে ইসরায়েলি দেশের ভালো করতো। তো এই কথাটা মানে আসে না আমাদের আলোচনায় যে ইসরায়েলকে পিছন দিক দিয়ে, মানে আমি যদি বলি যে আমাদের কাকতারুয়া তো দাঁড়ায় থাকে, কাকতারুয়া কিন্তু পিছনে থাকে 3-4টা বাঁশ দিয়ে একে দাঁড় করায় রাখা হয়। তো আমরা দেখতেছি যে ইসরায়েল আসলে দাঁড়ায় আছে, কিন্তু এর পিছনে পশ্চিমারা কি পরিমাণ বাঁশ দিয়ে ঠেকা দিছে সেটা আমাদের চোখের সামনে থাকে না। হ্যাঁ, তো আমরা যদি ওই বাঁশগুলো সরায় নেই, তাহলে ইসরায়েল ইজ নাথিং। ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে, মানে ইহুদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলে দিয়েছে, সবচেয়ে ভীরু জাতি, সবচেয়ে কাপুরুষ এবং সর্বক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট জাতি। তো এদেরকে এরকম গ্লোরিফাই করার কোনো কিছু নাই। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এই ন্যারেটিভ গুলো আসে, ইসরায়েলিরা এই সেই, এবং এটা ভিন্নভাবে আসে, তারা পৃথিবী দখল করে নিচ্ছে, তাদের সংগঠন পুরো। কিচ্ছু না ভাই, কিচ্ছু না। ইসরায়েলিরা সম্পূর্ণ পশ্চিমাদের ভিক্ষার টাকায় চলে। খুব সহজ হিসাব, পশ্চিমারা টাকা দেওয়া বন্ধ করলে আগামীকাল নেতানিয়াহু ভিক্ষার ঝুলি নিয়ে বের হইতে হবে। ওকে। এবং ইসরায়েলে, এবং আপনারা জানেন কিনা জানেন না, যে ইসরায়েল কিন্তু পৃথিবীর সবচাইতে বেশি এক্সপেন্সিভ যে রাষ্ট্রগুলো, তার মধ্যে ইসরায়েলের অবস্থান 4-5 নম্বরে। অর্থাৎ গড়
পর্তা পৃথিবীর রাষ্ট্রগুলোর যেই পরিমাণ ব্যয়, মানে জীবনমান, ধরেন কথার কথা বাংলাদেশে একজন মানুষ বাঁচতে যেই পরিমাণ ব্যয় করতে হবে, ইসরায়েলে এটা হচ্ছে 2.6% বেশি। 2.6% মানে সরি 6% না, মানে 6 টাইম, মানে হচ্ছে 2.6 গুণ। মানে খুব সহজে যদি বলি, বাংলাদেশে আমি যে পণ্যটা 1 টাকায় কিনবো, ইসরায়েলে আমি এটা 2.5 গুণ বেশি টাকায় কিনতে হবে, মানে হচ্ছে মোটামুটি 3-4 টাকায় কিনতে হবে। তো এটা তো 1 টাকার হিসাব। তো যে জিনিসটা আমি 100 টাকায় কিনবো, ইসরায়েলে সেটা আমার 250-300 টাকায় কিনতে হবে। যে জিনিসটা 1000 টাকায় কিনবো, সেটা 3000-4000 টাকায় কিনতে হবে। ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। তো ইসরায়েলের এত টাকা পায় কোথায়? হ্যাঁ, এগুলো সব ডোনেশনের টাকা এবং এক্সট্রা অর্ডিনারি ডোনেশনের টাকা। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, যে আমেরিকা ইসরায়েলকে এই পরিমাণ সহায়তা দেয়। আর নাম্বার 3, ইসরায়েলের যেই মানে টাকার উৎস, সেটা হচ্ছে, এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে মার্কিন সরকার ইসরায়েলকে যা দেয়। মার্কিন সরকারের বাইরে ইসরায়েলিদের মানে আরো অর্থের উৎস আমেরিকার ভিতরে আছে। সেটা কি? সেটা হচ্ছে আমেরিকাতে যে সমস্ত ইহুদিরা থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে, আপনারা এটা জানেন কিনা, যে পৃথিবীতে যেই পরিমাণ ইহুদি আছে, পৃথিবীতে যেই পরিমাণ ইহুদি আছে তার 51% থাকে হচ্ছে আমেরিকায়, 30% থাকে হচ্ছে ইসরায়েলে, আর 20% সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে থাকে। তো তার মানে খুব সিম্পলি, যে ইসরায়েলে যেই পরিমাণ ইহুদি আছে, আমেরিকায় ইহুদিদের পরিমাণ এর চাইতে বেশি। তো তার মানে আমেরিকায় ইহুদিদের যে পর্ষণটা আছে, তারা অর্থনৈতিক দিক থেকে ইসরায়েলে যে ইহুদিরা আছে তাদের চাইতে শক্তিশালী। অর্থাৎ ইসরায়েলি ইহুদিদের চাইতে আমেরিকান ইহুদিরা অর্থনৈতিকভাবে বেশি শক্তিশালী। তো তারা ইসরায়েল একটা ডোনেশন দেয়। এবং আজ থেকে বহু আগে, মানে এই বই যখন লেখা হয় সেটা তো 1990 এর দশকের তথ্য ব্যবহার করছে। ওই তথ্যে দেখা গেছে যে তারা মানে আমেরিকা থেকে প্রাইভেট ডোনেশন, ব্যক্তিগত দান ইসরায়েলে গেছে $2 বিলিয়ন। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইসরায়েলের একজন প্রধানমন্ত্রী শিমন পেরেস তার আত্মজীবনীতে লেখছে যে 40 এবং 50-এর দশকে ইসরায়েলের পারমাণবিক বোমা গবেষণা প্রকল্প বাস্তবায়ন করতে সবচাইতে বড় অবদান রাখছে আমেরিকার এই প্রাইভেট ডোনেশনগুলো। মানে আমেরিকায় থাকা ইহুদিরা যে ব্যক্তিগতভাবে যে দানগুলো ইসরায়েলকে করছে, সেই দানগুলোর টাকায় ইসরায়েল তাদের পরমাণু গবেষণা চালিয়ে গেছে। বুঝতে পারছেন? এরকম আরো মাল্টিপল সোর্সেস আছে, আরো মাল্টিপল ওয়েস আছে, যেগুলোতে আমেরিকা ইসরায়েলকে সহায়তা করে থাকে। এবং মিয়ার শেমের দাবি অনুযায়ী এই সহায়তাগুলো কোনো সিম্পল সহায়তা না। তো তার দ্বিতীয় পয়েন্ট, যে তাইলে এটা মানে কাদের মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে ইসরায়েল লবির কারণে হচ্ছে। আমি খুব সিম্পলি সংক্ষেপে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, সাম আপ করে দিচ্ছি। এখন ইসরায়েল লবি কোন কোন সেক্টরে কাজ করে? হ্যাঁ, ইসরায়েল লবি প্রথমত 2টা সেক্টরকে আলাদা করছে। একটা হচ্ছে পাবলিক সেক্টর, মানে জনগণ, আমজনতা, আর আরেকটা হচ্ছে এলিট শ্রেণী। এলিট শ্রেণীর মধ্যে সবগুলো শ্রেণী আছে। নাম্বার 1 মিডিয়া আছে, এখানে নাম্বার 2 সরকার আছে, এবং আমেরিকান সরকারের 3টা শাখা, প্রত্যেকটা শাখাকে তারা আলাদা করছে। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল, মানে এই ইউনিভার্সিটির যে মতো রিসার্চ সেন্টারগুলো, সেগুলো আছে। তো প্রত্যেকটা সেক্টরে তারা এত প্রিসাইজলি নিজেদেরকে সেট করছে যে আমেরিকান পলিটিশিয়ানরা এবং আমেরিকান যারা কি বলে পলিসি মেকাররা যদি চায় যে তারা ইসরায়েল লবির আয়ত্তের বাইরে যাবে, দ্যাটস নট পসিবল। আমি জাস্ট 2-একটা এক্সাম্পল দিচ্ছি। তার মধ্যে আমেরিকান মানে কয়েকটা বিষয় আমেরিকাতে খুব কাজ করে, মানে ফ্যাকচুয়াল। এর মধ্যে একটা হচ্ছে যে মার্কিন নির্বাচন খুব বেশি এক্সপেন্সিভ। মানে আমেরিকায় আপনি নির্বাচনে দাঁড়ালে নির্বাচন খরচ নির্বাহ করা, এটা অনেক অনেক টাকার প্রয়োজন হয়, এবং এই পরিমাণ টাকা আসলে ডোনেশন ছাড়া সম্ভব না। এবং আমেরিকার এই রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনি এই ডোনেশন নিতে পারবেন, বাট আপনার নির্বাচনী ইশতেহারে বা কি বলে পরবর্তীতে আপনি যে হিসাব দাখিল করবেন সেখানে এগুলো উল্লেখ থাকতে হবে আপনি কোন জায়গা থেকে কি পরিমাণ ডোনেশন দিচ্ছেন। এটা হচ্ছে প্রথম বিষয়, যে মার্কিন নির্বাচন করতে গেলে আপনার প্রচুর পরিমাণ টাকা লাগবে এবং ডোনেশন নিতে হবে। নাম্বার 2, এই ডোনেশন মার্কিনে স্বীকৃত। এই জায়গাটা ব্যবহার করে হচ্ছে ইসরায়েল লবি। তারা কি করে? আচ্ছা, এত ডোনেশন দেবেন ইসরায়েল থেকে আমেরিকা কি কি সুবিধা ভোগ করা উচিত? আচ্ছা, এগুলো হচ্ছে আমরা প্রশ্ন উত্তর সেকশনে দেখবো। ওকে, তো যেটা বলছিলাম যে এখন ইসরায়েল লবি মানে ইসরায়েলিরা বা ইহুদিরা প্রত্যেক বছর নির্বাচনে তারা নির্বাচনের সমস্ত ডাটা কালেক্ট করে, যে কোন অঙ্গরাজ্যে কতজন প্রার্থী ছিল, কোন প্রার্থী কি পরিমাণ ভোট পাইছে, এবং এই প্রার্থীগুলোর মধ্যে কে সবচাইতে বেশি প্রো জায়নিস্ট, মানে প্রো ইসরায়েল, মানে ইসরায়েল পন্থী, মানে এই প্রার্থীদের মধ্যে ইসরায়েলের দিকে সবচেয়ে বেশি আগুয়ান কে, তারা তাকে টার্গেট করে ডোনেশনের জন্য। এবং আমেরিকার নির্বাচনে এটা একটা ফ্যাক্ট যে মার্কিন ইহুদি লবি
যাদেরকে ডোনেশন দিবে এদেরকে ট্যাকল দিয়ে বিজয়ী হওয়া কাইন্ড অফ ইম্পসিবল। কারণ তারা এত পরিমাণ টাকা দিবে যে যেই টাকাকে ডিঙাইয়া আসলে আর একজন পাস করা সম্ভব না। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে আমেরিকার ডেমোক্রেটিক পার্টি তাদের একজন এই কি বলে মনোনয়ন প্রত্যাশীকে মনোনয়ন দেয় নাই। সে আগে ডেমোক্রেটিক পার্টির ছিল, কংগ্রেসম্যান ছিল, কিন্তু পরবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি তাকে মনোনয়ন দেয় নাই। কিন্তু সে ছিল ইহুদিদের আস্থাভাজন। অর্থাৎ এই অঞ্চলে যত প্রার্থী আছে তাদের মধ্যে সবচেয়ে প্রো ইসরায়েলপন্থী এবং ইহুদিপন্থী ছিল সে। তো জায়নিস্ট লবি সিদ্ধান্ত নিছে যে আমরা এই লোককে সহায়তা দিব, তাকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করাইছে এবং স্বতন্ত্র হিসেবে দাঁড়াই সে সমস্ত পার্টির এই কি বলে এই প্রার্থীদেরকে টাকা দিয়ে জয়ী হয়ে আসছে। এবং তার পিছনে সম্ভবত $1.5 লাখ মতো খরচ করছে এই ইহুদি লবি। এটা জাস্ট একটা উদাহরণ, এবং এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তো প্রত্যেকটা, এবং এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং কোট মানে লিখে রাখছি, যেটা আমার বক্তব্য না, মিয়ার শেমারের বক্তব্য। আমি সেটা আপনাদেরকে একটু পরে শোনাই। সেটার মানে কি? সেটা মানে হচ্ছে যে ওকে, তার বক্তব্য হচ্ছে ডেমোক্র্যাটস এন্ড রিপাবলিকানস অ্যালাইক ফিয়ার দ্য লবিস ক্লাউড। মানে হচ্ছে আমেরিকার যে প্রধান দুই দল, আওয়ামী লীগ বিএনপি আর কি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, তো এই দুই দল অ্যালাইক ফিয়ার দ্য লবিস ক্লাউড, এই দুই দল সমানভাবে ইসরায়েল লবির যে গ্যাং, এই গ্যাংকে ভয় পায়। দে অল নো দ্যাট এনি পলিটিশিয়ান হু চ্যালেঞ্জেস ইটস পলিসিস স্ট্যান্ডস লিটল চান্স অফ বিকামিং এ প্রেসিডেন্ট। খুব সিম্পল, তাদের প্রত্যেকে জানে যে ডেমোক্রেট হোক রিপাবলিক হোক, তাদের সবাই জানে যে তাদের মধ্য থেকে কোনো রাজনীতিবিদ যদি কোনোভাবে ইসরায়েল লবি বা ইহুদি লবির কোনো পলিসিকে চ্যালেঞ্জ করে, তাইলে কি হয়, যে স্ট্যান্ডস লিটল চান্স অফ বিকামিং এ প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা অতীব ক্ষীণ। খুব সহজ কথা, এবং এটা দুই দলের প্রার্থীরাই জানে, যার কারণে কেউই এই রিস্ক কখনোই নেয় না যে ইসরায়েল লবিকে কখনো কি করবে, মানে নাখোশ করবে। এবং এমন ঘটনা মানে এই বইতে কয়েক ডজন ঘটনা আছে এরকম, সেখানে কি যে কংগ্রেসম্যানরা নির্বাচনে দাঁড়াইছে এদেরকে যে শুধুমাত্র মানে একটা হচ্ছে যে বাহ্যিক বোঝাপড়ার ভিত্তিতে আমরা টাকা দিয়ে দিলাম যে ঠিক আছে, হ্যাঁ তুমি কি বলে সংসদে গিয়ে আমরা যে সমস্ত পলিসি দিব সেগুলোকে সাপোর্ট করবো, সেগুলোর পক্ষে ভোট দিবা, আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা তোমাকে টাকা দিয়ে দিলাম। তারা এই কাজ করে নাই। তারা কি করছে, তাকে ডেকে আইপেক বলে এটাকে, মানে ইসরায়েলি লবির যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী দুইটা, একটা হচ্ছে আইপেক আর একটা হচ্ছে কনফারেন্স অফ প্রেসিডেন্ট, কনফারেন্স অফ প্রেসিডেন্ট। তো আইপেক মানে হচ্ছে এআই, মানে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটাকে সংক্ষেপে বলেছে আইপেক। তো আইপেক হচ্ছে সবচেয়ে প্রভাবশালী মানে ইসরায়েল লবির মধ্যে। তো এই আইপেকের অফিসে এদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়, ডেকে নিয়ে গিয়ে এদেরকে এরকম বিশাল বড় লিস্ট ধরায় দেওয়া হয়। এখানে 8টা 10টা 20টা 25টা কোশ্চেন থাকে, বিভিন্ন টপিক থাকে, টপিক ওয়াইজ ধরে ধরে তাদেরকে জেরা করা হয় যে এই বিষয়ে তোমার মতামত কি, তুমি যদি ক্ষমতায় যাও বা কি বলে সংসদে যাইতে পারো, তাইলে হচ্ছে এই বিষয়ে যদি আমরা কোনো খসড়া প্রস্তাব পেশ করি তো সেক্ষেত্রে তোমার অবস্থান কি হবে। এরকম টপিক ধরে ধরে এদেরকে ইন্টারোগেট করে, এবং ইন্টারোগেট করার পর এদেরকে ডোনেশন দেয়। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এরা কিন্তু এই ডোনেশনটা সরাসরি দেয় না। মানে দেখেন এখানে বিষয়গুলো কিভাবে মানে কত পাওয়ারফুল মানে টেকনিক তারা অ্যাপ্লাই করে। এখন টাকা যে দিচ্ছে, এই টাকা কি তারা নিজেদের পকেট থেকে দেয়? নিজেদের পকেট থেকে দেয় না। এবং মার্কিন আইনে তারা চাইলে নিজ পকেট, আইপেকের নিজস্ব ফান্ড নির্বাচনে ব্যবহার করতে পারবে না, নির্বাচনী ক্যান্ডিডেটদেরকে দিতে পারবে না। তো তাইলে আইপেক টাকাটা দেয় কোত্থেকে? আইপেক মিটিং অ্যারেঞ্জ করে। কিসের ভিতরে? আইপেক মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে যে যেই প্রার্থী, সেই প্রার্থীকে নিয়ে আসে, আর হচ্ছে সম্ভাব্য যে সমস্ত মানে কি বলে ডোনার, যারা দাতা, এদেরকে ডেকে নিয়ে আসে। এই দুই পক্ষের মাঝখানে লবিং করে হচ্ছে ইসরায়েল লবি, মানে ইহুদিরা। ইহুদিরা নিজেদের টাকা দেয় না, আরেকজনের টাকা দেয়, আরেকজনকে দেয়, এবং একজন আরেকজনকে টাকা দেয়, এর মাঝখান দিয়ে স্বার্থ উদ্ধার হয় ইহুদিদের। কেন? কারণ মাঝখানের এই ভায়াটা হচ্ছে তারা। এবং আরেকটা ঘটনা বলে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মার্কিন একজন কংগ্রেসম্যান ছিল, এই লোক এই ঘটনাটা বলতেছি মানে একটা সুনির্দিষ্ট পারপাসে, সেটা হচ্ছে ইলন মাস্ক এই যে গাজা আক্রমণ করার পর যখন নাকি ইসরায়েল এই ফিলিস্তিনের উপর বন্ধ করে দিছে, এই নেট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে দিছে, তখন কিন্তু ইলন মাস্ক বলছিল তার স্যাটেলাইট ইউজ করে আমাদের নিউজটা এইভাবে সে ইন্টারনেট ইউজ করতে দিচ্ছে। আসলে কিন্তু ফিলিস্তিনিদেরকে দেয় নাই। ইলন মাস্ক বলছে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর যে সমস্ত মানবাধিকার কর্মীরা গাজায় কাজ করতেছে, এদের তো ইন্টারনেট লাগবে, এদের তো নেট অ্যাক্সেস লাগবে।
ওই নেট অ্যাক্সেসটা ইলন মাস্কের কোম্পানি থেকে দেওয়া হবে, গাজার জনসাধারণকে দেওয়া হবে না, অর্থাৎ ইউরোপ আমেরিকার নাগরিকদেরকেই দেওয়া হবে। তো এরপর কি করলো, এরপর ইলন মাস্ক এটা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়লো, তারপরে সে ইসরায়েলে গেল, ইসরায়েলে আসার পর সে এই সিদ্ধান্ত প্রত্যাহার করলো। এবং ইন্টারেস্টিংলি সে ইসরায়েল সফর করার পর কিন্তু তাকে এই দাবিও জানানো হয়েছে যে আপনি ফিলিস্তিন সফর করেন। সে কিন্তু ফিলিস্তিন সফর করে নাই। কেন সফর করে নাই? সে বলছে ফিলিস্তিন এখন অনিরাপদ। পশ্চিম তীর তো অনিরাপদ না, পশ্চিম তীর তো ইসরায়েলের অভ্যন্তরে। তো ইসরায়েলে যেতে পারলে পশ্চিম তীরে যাইতেই পারে, কিন্তু সে পশ্চিম তীরে যায় নাই। তো এই ঘটনাটা সিমিলার আরেকটা ঘটনার সাথে আমার মানে রিলেট করতে পারছি, সেজন্য এটা বলতেছি। মানে ইলন মাস্কের ঘটনাটা কেন ঘটলো। তো একজন কংগ্রেসম্যান ছিল যে হচ্ছে যে ওভারঅল এই চিন্তার বিরোধী যে আমেরিকা ভিন্ন কোনো রাষ্ট্রকে দান করবে, কারণ তার কথা হচ্ছে আমেরিকা তো দান বাক্স না যে আমরা বসে বসে তোমাদেরকে টাকা দিব। যেমন ডোনাল্ড ট্রাম্প আগের মেয়াদে এসে যেটা করছে, এই মেয়াদে ডোনাল্ড ট্রাম্প আসলে একই কাজ করবে। সে এই চিন্তা যে আমেরিকা মানুষকে বসে বসে ফ্রি রাইড বলি আর কি আমরা, যে মাগনা মাগনা আরেকজনের কাঁধে চড়ে মানে কি বলে সাঁকো পার হয়ে যাবে, এটা সম্ভব না। তো ওই কংগ্রেসম্যানের পলিসি ছিল যে সে এর বিরোধী, আমেরিকা অন্যান্য দেশকে অনুদান দিবে। তো এখন ইসরায়েল লবির একটা পসিবিলিটি ছিল, একটা আশঙ্কা ছিল, এবং সে নির্বাচনে পাশ করছে। তো ইসরায়েল যেহেতু আমেরিকার বৃহত্তর ফান্ড পায়, তো সম্ভাবনা ছিল যে সংসদে কখনো না কখনো সে হয়তো কি করবে, ইসরায়েলের এই ডোনেশনের বিরোধিতা করবে। এই জন্য তারা কিছু বলে নাই। সে হচ্ছে জাস্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট, আর সরি আমেরিকা বলে আমি বলছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিশেষভাবে তাকে আমন্ত্রণ জানাইছে, তাকে ইসরায়েলের একটা ফ্রি ট্যুর দিছে, এবং তারপরে পত্রিকায় তার প্রকাশ হয়েছে, ছবি প্রকাশ হয়েছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্থাৎ কি বলে তাদের যে টেম্পলে মাথা ঠেকায়, দেয়ালে মাথা ঠেকায় ইহুদিরা প্রার্থনা করে, ওই টেম্পলে মাথা ঠেকানো অবস্থায় তার একটা ছবি ইন্টারন্যাশনাল মিডিয়ায় খুব ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এবং তারপর থেকে মানে ইসরায়েলের এই ট্যুর থেকে আসার পর 2002 সাল পর্যন্ত সে রাজনীতিতে ছিল, এবং 2002 সাল পর্যন্ত সে একদম কট্টর ইসরায়েলপন্থী ছিল। এরকম আরো নানান টেকনিক তারা ইউজ করে, এবং সমস্ত টেকনিকের মাধ্যমে আলটিমেটলি, এবং মানে খুবই মানে পিকুলিয়ার থিং যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের যে বাজেট, হ্যাঁ, একটু আগে যে মিয়ার শেমারের যে কথাটা বললাম, যে মিয়ার শেমার বলছে যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান কেউই কখনোই ইহুদি লবির বিরুদ্ধে যায় না, কারণ তারা জানে যে এদের বিরুদ্ধে দাঁড়াইলে তাদের পাস হওয়ার পসিবিলিটি প্রায় জিরো, লিটল চান্স। কেন যায় না? কারণ হচ্ছে নির্বাচনে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে যেই বাজেট লাগে, এই বাজেটের 60 থেকে 70%, ক্যান ইউ ইমাজিন, 60 থেকে 70% ম্যানেজ করে হচ্ছে ইসরায়েল লবি। আপনারা চিন্তা করেন যে জো বাইডেন যে ক্যাম্পেইনের মাধ্যমে এই কি বলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, সেই ক্যাম্পেইনের 60% আসছে এই ইসরায়েল লবির ভায়ায়। তো বাইডেন কিভাবে ইসরায়েল লবির বিপক্ষে যাবে, ইসরায়েলের বিপক্ষে যাবে। এবং এটা আমেরিকার সমস্ত প্রেসিডেন্টের ক্ষেত্রে টু, চাই সে আওয়ামী লীগ হোক, চাই সে বিএনপি হোক, মানে ডেমোক্রেট হোক বা রিপাবলিক হোক, তারা দল দেখে না। এবং এই পয়েন্টটা আমি একটু বলে নিই যেহেতু আসছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা টার্ম আছে, মানে এটা আমরা হচ্ছে একটা কি বলে প্রবাদ বাক্যের মতো বলি, সেটা হচ্ছে যে ডোন্ট পুট অল দ্য এগস ইন ওয়ান, যে তোমার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখবা না। কেন? কারণ কোনো কারণে যদি এই ঝুড়িটা ভেঙে যায় তাহলে তোমার সমস্ত ডিম গেল। এই পলিসিটা মানে এই চিন্তাটা আপনাদেরকে এই কি বলে বর্তমান রাষ্ট্রগুলোর পলিসি বুঝতে সহায়তা হবে। এখন দেখেন আপনি যে আমেরিকা ইসরায়েলকে সহায়তা করে, আবার দেখেন আমেরিকা ফিলিস্তিনে যারা ডোনেশন দিচ্ছে, মানে ফিলিস্তিনে যারা ত্রাণ সরবরাহ করছে, সেখানেও আমেরিকা সবচেয়ে বড় ডোনার। ওকে, মিয়ানমারের ক্ষেত্রে দেখেন যে চীন সরকার মিয়ানমারের যে সামরিক বাহিনী, এই সামরিক বাহিনীর সবচাইতে বড় সমর্থক, এবং চীন সরকার মিয়ানমারের যে বিদ্রোহী, ওই বিদ্রোহীদেরও সমর্থক। কেন? কারণ তারা চাচ্ছে এই সরকার ক্ষমতায় থাকুক কিংবা বিদ্রোহীরা ক্ষমতায় থাকুক, দুই পক্ষেই যেন চীনের দখল থাকে এবং চীনের কথা তারা মানতে বাধ্য হয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা গেম। ওকে, তো ইহুদিরা এখানে আওয়ামী লীগ বিএনপি দেখে না, তারা সবাইকে টাকা দেয়। ওকে, জাস্ট কাজ একটাই, সেটা হচ্ছে তুমি ইসরায়েলের পক্ষে থাকতে হবে। এরপরে তুমি কোন পক্ষে না পক্ষে এতে আমাদের কিছু যায় আসে না, পয়েন্ট একটাই, ইসরায়েলের পক্ষে থাকতে হবে, দ্যাটস অল। তো এই ছিল হচ্ছে মোটামুটি কিছু তথ্য, এবং আমি আরো যা যা নোট করে রাখছিলাম সেগুলো আসলে কভার করা পসিবল না। এখন একজন প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, তাইলে এই সাইদুল মুস্তফা ভাই, আপনি হচ্ছে এই কি বলে প্রশ্নগুলো থেকে কমেন্টগুলো থেকে কিছু প্রশ্ন আমাকে বলেন, আমি একটু উত্তর দেওয়ার ট্রাই করব, তারপর হচ্ছে আমাদের সেশনটা শেষ করে দেবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের প্রিয় ভাই রাকিবুল হাসান হাফিজাহুল্লাহ। আমরা অনেক অত্যন্ত গভীর আলোচনা শুনলাম, এবং এর মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে সক্ষম হলাম যে আসলে ইসরায়েল এবং আমেরিকার যে সম্পর্ক, এই সম্পর্কটা
কতটা গভীরে পৌঁছে গেছে। ধীরে 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 এটা এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে যে এখন যদি কেউ আমেরিকাতে একজন মুসলিম রাষ্ট্র শাসক যদি আসে, সেও কিন্তু এখান থেকে পিঠ দিয়ে ফিরাতে পারবে না, আমার যতটুকু মনে হলো আর কি। তো ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমার ব্যক্তিগত প্রশ্নটা, এখন কি কোনো পসিবিলিটি আছে বা এমন কোনো নিশানা বা এমন কোনো আলামত দেখা যাচ্ছে কি তাদের ইসরায়েল এবং আমেরিকার যে লবিস্টের সম্পর্ক এটাতে ভাঙ্গন হতে পারে, এমন কোনো সম্পর্ক কি দেখা যাচ্ছে কিনা, এমন আলামত কি দেখা আচ্ছা, যাচ্ছে কিনা? এক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট মানে আমার মাথায় জাস্ট পম্প করলো, তা এখন সবগুলো আমি সিকোয়েন্স শিওর না। প্রথম বিষয় হচ্ছে যে পররাষ্ট্রনীতি রাতারাতি চেঞ্জ হয় না, এটা হচ্ছে একটা বিষয়। মানে যুদ্ধাবস্থা বা অত্যন্ত মোমেন্টে না গেলে পররাষ্ট্রনীতি রাতারাতি চেঞ্জ হবে না, এবং ইসরায়েল মার্কিন সম্পর্ক যেই পর্যায়ে গেছে এখান থেকে ওভারনাইট এটা চেঞ্জ হয়ে যাবে এই ধারণা করাটা ভুল। তাদের সম্পর্কে শুরুতে আমরা দেখছি যে সম্পর্কটা গড়ে উঠতে 20-30 বছর সময় লাগছে। এখন সম্পর্কটা যদি ভাঙেও ইন কেস, সেটা ভাঙতেও 20-30 বছর সময় লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই সম্পর্কটা না ভাঙলেও বর্তমান এতদিন যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে থাকবে না। কেন থাকবে না? এর পিছনে কিছু উপাদান কাজ করবে, আমি সেই উপাদানগুলোকে আইডেন্টিফাই করে দিই। নাম্বার ওয়ান, এই যে আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক গড়ে ওঠার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল সোভিয়েত ইউনিয়নের, বা এই কি বলে কোল্ড ওয়ারের, হ্যাঁ, বা সমাজতন্ত্রের। এবং কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে 1991 সালের পর থেকে আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক ভেঙে যাবে এই আশঙ্কাটা কেউ কেউ করছিল। কেন? কারণ ইসরায়েলকে আমেরিকা চুজ করছে সোশ্যালিজমকে বা সোভিয়েত ইউনিয়নকে ট্যাকল দেওয়ার জন্য। এখন যেহেতু সোভিয়েত ইউনিয়ন নিজেই নাই, সো এখন ইসরায়েলকে পেলে পুষে বড় করার কোনো কারণ আমেরিকার নাই, এটা অনেকে ধারণা করছিল। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট চলে আসছে এর পরপরই, সেটা কি? ওয়ার অন টেরর, হ্যাঁ, যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এবং এই মানে ন্যারেটিভটা, এটা আমি যেহেতু আসছি বলে দিই যে ইসরায়েল লবি যেই কাজগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডকে নিয়ন্ত্রণ করে, তার মধ্যে একটা প্রধান হাতিয়ার হচ্ছে তারা ডিসকোর্স গুলোকে বা ন্যারেটিভ গুলোকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর একদম আমেরিকার ইসরায়েলের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে তাদের তাত্ত্বিক ফাত্ত্বিক যা আছে সবাই একটা ন্যারেটিভ, একটা বক্তব্য একচেটিয়া ভাবে দেওয়া শুরু করছে, সেটা হচ্ছে আমেরিকার সিকিউরিটি, ইসরায়েলের সিকিউরিটি, আমেরিকার শত্রু, ইসরায়েলের শত্রু, আমেরিকার উপর অ্যাটাক, ইসরায়েলের উপর অ্যাটাক, সেম টু সেম, ইসরায়েলের উপর অ্যাটাক, আমেরিকার উপর অ্যাটাক। তো একটা কথা যদি এরকম 100 বার বলা হয়, অন্তত 5 জন মানুষ বিশ্বাস করবে যে আমেরিকা ইসরায়েলের নিরাপত্তা আসলে আলটিমেটলি আমেরিকার নিরাপত্তা, ইসরায়েলের নিরাপত্তাহীনতা মানে হচ্ছে আমেরিকার নিরাপত্তাহীনতা। তো তারা ওয়ার অন টেররের টার্মটা সামনে নিয়ে আসছে, যে এখন আমরা সম্মিলিতভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে। তো সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার জন্য, এবং সন্ত্রাসের আখড়া কোথায়, মানে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গিতে সন্ত্রাসের আখড়া অবশ্যই মানে মধ্যপ্রাচ্যে, কারণ মুসলিম রাষ্ট্রগুলোতে। তো এই অঞ্চলে এখন সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমাদের আরেকজন এলাই লাগবে, মানে মিত্র লাগবে। এতদিন আমাদের মিত্র লাগছে সোভিয়েত ইউনিয়নকে ট্যাকল দেওয়ার জন্য, এখন আমাদের মিত্র লাগবে সন্ত্রাসবাদকে ট্যাকল দেওয়ার জন্য। তো সেই মিত্র কে ছিল? অবভিয়াসলি ইসরায়েল ছিল। কিন্তু মিয়ার শেমারের আর্গুমেন্ট, এটা যদিও যাচ্ছি না, বলে দিচ্ছি, মিয়ার শেমার দেখাচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক করার কারণে এই সন্ত্রাসবাদ ইস্যু বা টেরোরিজম ইস্যু কখনোই নাই, বরং বাড়ছে। এবং যেই ক্ষোভটা ইসরায়েলের উপর যাওয়ার কথা, সেই ক্ষোভটা আমেরিকার উপর এসে পড়ছে। এবং এক বাক্যে যদি বলি, যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা এই যে 9/11-এর যে আক্রমণ আমেরিকার উপর হয়েছে, এই ক্ষোভের প্রধান বাহক ছিল হচ্ছে ইসরায়েল। এবং আপনারা জানেন কিনা জানি না, যে ওসামা বিন লাদেন, বা খুবই স্পর্শকাতর টপিক, ওসামা বিন লাদেন কেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা এত বড় বড় দুইটা ভবনে কেন সে আক্রমণ করলো, এবং ভবনগুলো যে ভেঙে পড়ছে, এটা কিন্তু একটা সিম্বলিক মানে ভিউ তৈরি করছে। তো পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে নাড়া দিবে, যে ভবনগুলো যেভাবে মানে একদম হুড়মুড়ায় ভেঙে পড়ছে। তো এইটা ওসামা বিন লাদেন কেন করছে? ওসামা বিন লাদেন বলছে যে এটা আমি করছি যে 1982 সালে যখন লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করছে, তখন লেবাননের ভবনগুলো যে ভেঙে পড়তেছিল, এই দৃশ্য টিভিতে দেখে মানে ওসামা বিন লাদেনের দৃষ্টিভঙ্গি চিরতরে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সে তো ওই সময় যুবক ছিল, রক্ত গরম ছিল। তো মানে সে বলছে আমি আমার জীবনে কোনোদিন ভুলতে পারি নাই যে লেবাননের এই ভবনগুলো যে একের পর এক ধসে ধসে পড়তেছে ইসরায়েলি বোমার আঘাতে। তো ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য, ওই সিম্বলকে ধারণ করার জন্য আমি তাদের ভবনের উপর আক্রমণ করছি, যে তাদের ভবন ভেঙে পড়ছে, এটা কিসের সিম্বল, কিসের প্রতিশোধ? লেবানন যে আক্রমণ করছিল সেই আক্রমণের প্রতিশোধ। ওকে, তো এখানে দেখেন এক্স্যাক্টলি মানে ক্রোধটা কোত্থেকে আসছে? ক্রোধটা আসছে হচ্ছে ইসরায়েলের উপর থেকে, এবং সেই ক্রোধটা মাইরটা পড়ছে গিয়ে কার উপর? মানে রাগ হচ্ছে ইসরায়েলের উপর, কিন্তু মাইর খাইছে আমেরিকা। এবং এরকম একটা দুইটা না, মিয়ার সীমার আগে মনে হচ্ছে এরকম যত ক্ষেত্রে আমেরিকা মাইর খাইছে মধ্যপ্রাচ্যে, এর 80% হচ্ছে ইসরায়েলের কারণে। মানে মানুষের খুব ইসরায়েলের উপর,
কিন্তু ইসরায়েলের অপকর্মে আমেরিকা আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়ার কারণে মাইকটা আমেরিকা খাইছে। ওকে, এবং এটা আমেরিকার জন্য ব্যাড। এটা হচ্ছে তার বক্তব্যের সামারি। তো আমি যেখানে ছিলাম, যে এখন দেখেন যে ওয়ার অন টেরর ছিল তাদের আর্গুমেন্ট, কিন্তু ওয়ার অন টেরর তো এখন আর নাই। এখন তো ওয়ার অন টেরর ভেঙে পড়ছে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যে যেই ভিত্তির উপর তাদের সম্পর্কটা ছিল বা যেই ভিত্তির উপর ভিত্তি করে এই ইসরায়েলেরা বলতে চাইছিল যে আমরা আমেরিকার জন্য অপরিহার্য, সেই ভিত্তিটা কিন্তু এখন নাই। আমেরিকাই কিন্তু এখন টেরোর বিরুদ্ধে কোনো ওয়ার করে না, তাইলে ইসরায়েলকে তার কেন দরকার? এই গ্রাউন্ডটা নাই। নাম্বার টু। নাম্বার থ্রি, মিডিয়াতে যে ডিসকোর্স যুগ ছিল, অর্থাৎ মিডিয়াতে একচেটিয়া ইসরায়েলপন্থী যে সমস্ত বক্তব্যগুলো ছিল, মিয়ার সীমার একটা খুব চমৎকার ডাটা দেখাইছে যে আমেরিকাতে কতজন সাংবাদিক কন্টিনিউয়াসলি মানে সারা জীবন ইসরায়েলের পক্ষে লেখে আর কতজন কন্টিনিউয়াসলি ইসরায়েলের বিপক্ষে লেখে। দেখাইছে যে পার্সেন্টেজ হচ্ছে 70 জনের নাম কাউন্ট করছে, যে এই 70 জন আমেরিকার সমস্ত শীর্ষস্থানীয় পত্রিকায় কন্টিনিউয়াসলি ইসরায়েলের পক্ষে লেখে, আর 5 জন আছে যারা কন্টিনিউয়াসলি ইসরায়েলকে ক্রিটিক করে, মানে ইসরায়েলের নীতিগুলোর সমালোচনা করে। তাহলে দেখেন মানে ডিসপ্যারিটি কত বড়, যে একদিকে 70 আরেকদিকে 5। কিন্তু এই যুদ্ধের পর এই ডিসপ্যারিটিটা ধীরে ধীরে কমে আসবে। 70 থেকে হয়তো 70/30, 70/40 হতে বাধ্য। ওকে, এটা হচ্ছে নাম্বার টু চেঞ্জ, যে ডিসকোর্সের যে জায়গাটা ইসরায়েল একচেটিয়া ভাবে দখল করে রাখছিল, সেই জায়গাটা এখন ভেঙে গেছে। এবং এক্ষেত্রে আরেকটা তথ্য খুব ইন্টারেস্টিং আমার দিতে মন চাচ্ছে, সেটা হচ্ছে যে মানে ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টরা বা ফিলিস্তিন ন্যারেটিভটা আমেরিকান জনমানসে এবং আমেরিকান পলিসি মেকিং পরিসরে কেউ পিছায়া পড়ছে। এর একটা কারণ ছিল যে ফিলিস্তিনি বা আরব যে অ্যাক্টিভিস্টরা তারা কনসলিডেটেড ছিল না, অর্থাৎ একাট্টা ছিল না, এবং তাদের অ্যাক্টিভিটি সবসময় চলমান ছিল না। এর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেদিকে যাচ্ছি না যে কেন এদেরটা দুর্বল, কেন ইহুদিদেরটা মানে স্ট্রং। কিন্তু পক্ষান্তরে ইহুদি যে লবি, এদের অ্যাক্টিভিটি গুলো স্ট্রং ছিল এবং কনসলিডেটেড ছিল, মানে একাট্টা ছিল, তারা একজুট হয়ে কাজ করছে। জাস্ট একটা সিম্বল, যে 1966 সালের যুদ্ধে যে আইপেক, যার কথা একটু আগে বললাম, আইপেক 17,000 মিডিয়াকে, মানে মিডিয়া বলতে এখানে পত্রিকা, ম্যাগাজিন, রেডিও, টিভি, স্যাটেলাইট যা কিছু ছিল, 17,000 মিডিয়ার কাছে রেগুলার নোট সরবরাহ করছে। মানে ইসরায়েল এবং আমেরিকান যুদ্ধের আপডেট কারা পাঠাইছে? আইপেক পাঠাইছে। তো এই যে 40-50 বছর ধরে কন্টিনিউয়াসলি আমেরিকান মিডিয়াতে এদের ন্যারেটিভটা প্রচার হয়েছে। এবং এখন দেখেন এই মিডিয়াগুলো প্রচার করবে না কেন? কথার কথা, আমার যদি একটা পত্রিকা থাকে এবং আমি এই ইস্যুতে একটা নিউজ আমি প্রকাশ করব, এখন এই নিউজটা আমার কাছে যদি আপনার কাছ থেকে আসে, আমি হয়তো সেটা প্রকাশ করব, আরেকজনের কাছ থেকে আসে, আমি সেটা প্রকাশ করব। এখন আরব যে অ্যাক্টিভিস্ট, এদের কাছ থেকে কোনো ধরনের অ্যাক্টিভিজম ছিল না মিডিয়াগুলোতে, তো যার কারণে সেখানে তারা পিছিয়ে পড়ছে। এবং কাদের ছিল? ইহুদিদের ছিল, তারা সেখানে আগায় গেছে। কিন্তু এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আরব অ্যাক্টিভিস্টরা ধীরে ধীরে খুব বেশি ভোকাল হইতে শুরু করছে। তো তার মানে এতদিন ইসরায়েলিদের যে একচেটিয়া আধিপত্য ছিল মিডিয়ায় এবং অ্যাক্টিভিস্ট পর্যায়ে, এবং আরবদের মধ্যে যে কনসলিডেশনের অভাব ছিল, সেটা এখন ধীরে ধীরে কাটায় আসতে শুরু করছে। এবং ভিতরে যে সমস্ত মানে পলিসি মেকিং পর্যায়ে যে বিষয়গুলো আসলে মানে ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে, তো ওই বিষয়গুলোতে এখন আরব ভয়েসটা ধীরে ধীরে উঠে আসতে শুরু করছে। এবং যে দুর্বলতাগুলো ছিল, সেই দুর্বলতাগুলো ধীরে ধীরে কাটায় উঠতে শুরু করছে। তো যার কারণে মানে আমার এক্সাক্ট উত্তর হলো যে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক রাতারাতি পরিবর্তন হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সম্পর্ক এখন যেরকম আছে এরকমও থাকবে না। এই সম্পর্কে অবশ্যই অবশ্যই চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা আসবে ইসরায়েলের কৃতকর্মের কারণে। এবং এটা আমি একদম যুদ্ধের শুরুর দিকে আমার যে ভিডিওগুলো দিছিলাম আমার ইউটিউবে, সেখানে আমি একদম প্রথমে এই কথাটা বলছিলাম যে এখানে ইসরায়েল হয়তো ভয়াবহ নৃশংস গণহত্যা চালাবে, দীর্ঘদিন ধরে চালাবে, এবং এত ব্যাপক মাত্রায় এত দীর্ঘ সময় ধরে চালাবে যে তার কট্টর মিত্র যারা, তারাও এটাকে আর সহ্য করতে পারবে না, যে এতদিন ভাই তোমার বোঝা আমরা বহন করতে পারবো না। 1-2 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস হলে ঠিক আছে, এখন মার্কিন নির্বাচন চলে আসছে। ওকে, তো এই হচ্ছে সামারি আর কি, যে তাদের সম্পর্ক আগের মতো থাকবে না। দ্যাটস অল। জাযাকাল্লাহ খাইর। সুন্দর বিষয়। আশা করি বিষয়টা আসলেই সত্য হোক, যাতে সম্পর্কটা অবনতির দিকে যাক। এমনটা আসলে দেখা যাচ্ছে, প্রথম দিকে যে জোয়ার দেখা গিয়েছিল তার অবনতি হচ্ছে। আরেকটা ভাই প্রশ্ন করলেন যে গাজায় চলমান জায়নবাদী গণহত্যা, বিভিন্ন দেশের জায়নবাদীদের অংশ নিয়ে খবর দেখছি, এ ব্যাপারে কিছু শুনতে চাই। বিষয়টা আসলে কিরকম? আচ্ছা সাইদুল ভাই, এই এখানে কি মানে আগে যারা কমেন্ট করছে সেটা দেখার কোনো ওয়ে আছে? যে জি জি, কার কমেন্ট আগে? তাইলে আমরা একটু মানে শুরু থেকে শুরু করি, যারা আগে করছে এদের কয়েকটা অ্যান্সার দিই, শেষের গুলোতে একটু পরে আসি। একটা প্রশ্ন সম্ভবত আপনি উত্তর দিয়ে দিয়েছেন।
আচ্ছা, আমার এখানে কমেন্ট গুলো দেখা যাচ্ছে, আমি একটু কাইন্ডলি যদি কমেন্ট গুলো দেখি, টাইম দিবেন আমাকে। আচ্ছা আচ্ছা। যাক, মাশাআল্লাহ, কোনো প্রশ্ন থাকলে জমির মাহদুদ, বয়সটা বন্ধ করে দিলে ভালো হয়। আচ্ছা, ওকে, এখানে আচ্ছা, জি আসি। তথ্যগুলো খুবই এক্সক্লুসিভ। আচ্ছা, সুফিয়া কুরাদের চোখ শীতল করেনি, ওকে। আর ইসরায়েল থেকে আমেরিকা কি কি সুবিধা ভোগ করে হচ্ছে? আচ্ছা, এত ডোনেশন দেওয়ার বিনিময়ে ইসরায়েল থেকে আমেরিকা কি কি সুবিধা ভোগ করে? নাথিং, এক্স্যাক্টলি নাথিং। আমেরিকা ইসরায়েল থেকে কোনো সুবিধা পায় না। হ্যাঁ, যারা প্রো ইসরায়েলি তারা এবং এই আর্গুমেন্টটা মিয়ার সিমার তার বইতেই আনছে, যে এই প্রো ইসরায়েলেরা দেখানোর চেষ্টা করে যে ইসরায়েলকে যে এই পরিমাণ ডোনেশন দিচ্ছে, এখান থেকে আমেরিকা অনেক কিছু পেয়ে যাচ্ছে। অনেক কিছুর মধ্যে কি আছে? অনেক কিছুর মধ্যে কিছু আছে হচ্ছে যে সোভিয়েত আমলে বা যখন স্নায়ুযুদ্ধ ছিল ওই সময় গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ইসরায়েলের মাধ্যমে আমেরিকা পাইছে, এবং সেই ইনফরমেশনগুলো আমেরিকার খুব কাজে লাগছিল। দ্যাটস ট্রু। কেন? কারণ যেটা বললাম যে ইসরায়েলের সাথে যাদের যুদ্ধ হয়েছে, মিশর, সিরিয়া, হ্যাঁ, তারপরে লেবানন, এরা সবাই ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পন্থী, এবং তারা সোভিয়েত ইউনিয়নের অস্ত্রশস্ত্রগুলো ইউজ করত। তো সেই অস্ত্রগুলো যখন ইসরায়েলের হাতে আসছে, এগুলোর তথ্য তারা আমেরিকাতে পাচার করছে, এবং এর দ্বারা আমেরিকা বুঝতে পারছে যে সোভিয়েত ইউনিয়নের অস্ত্রের দুর্বলতাগুলো কোথায়। এটা হচ্ছে একটা মানে স্নায়ুযুদ্ধকালে ইসরায়েলের মাধ্যমে আমেরিকা পাইছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইসরায়েল এবং আমেরিকার যৌথ অস্ত্র গবেষণা প্রকল্প আছে, যেখানে তারা যৌথভাবে অস্ত্র গবেষণা করে, এবং এখান থেকে যে এখন আমাদের যে মার্কাভা ট্যাঙ্ক কিন্তু এদের যৌথ গবেষণার ফল। অনেকেই হয়তো তথ্যটা জানে না। তো এই ধরনের কিছু অস্ত্রকে তারা সামনে নিয়ে আসে, কিন্তু মিয়ার সীমা দেখা যাচ্ছে যে যেই অস্ত্রগুলো এই তাদের যৌথ গবেষণায় এই উদ্ভাবিত হয়েছে, এর কোনোটাই আমেরিকা ইউজ করে না। এগুলো শুধুমাত্র ইসরায়েল ইউজ করে, কারণ আমেরিকার কাছে অলরেডি আর চাইতে অ্যাডভান্স টেকনোলজি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই টাকা যদি ইসরায়েলি গবেষকদেরকে না দিয়া আমেরিকা নিজ দেশে নিজস্ব গবেষকদের পিছনে ইনভেস্ট করতো, তাইলে এর চাইতে অনেক হাই কোয়ালিটির অস্ত্র আমেরিকা নিজে উৎপাদন করতে পারত। তো তার মানে স্নায়ুযুদ্ধ যতদিন ছিল ততদিন পর্যন্ত এই টাকার বিনিময়ে আমেরিকা কিছু পুরস্কার তো পাইছে, কিন্তু স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা ইসরায়েলকে যা দিচ্ছে তা শুধু দিয়েই যাচ্ছে, এখানে আমেরিকার পাওয়ার কোনো কিছু নাই, একপাক্ষিক প্রেম। ওকে, আচ্ছা, ওকে। মিয়ার শেমার বইকে অনুবাদ করে তাদের ভিত্তিতে আমাদের অনেক উপকার। হ্যাঁ, অবশ্যই মিয়ার শেমারের সবগুলো বই অনুদিত হওয়া দরকার, 100%। মিয়ার শেমারের প্রত্যেকটা বই মাস্টারপিস, এবং তারপর মানে মিয়ার শেমারকে বাঙালি পাঠকদের নিকট ব্যাপকভাবে পরিচিত করা দরকার। দুই দিক থেকেই দরকার। একটা হচ্ছে যে আমার ইন্টারন্যাশনাল রিলেশনস এর ডিসকোর্সের কারণে মানে মিয়ার শেমারের কিছু মানে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সে যা বলবে, সে যদি জাস্ট ধরেন কি বলে শাহবাগ থেকে একজন রিক্সাওয়ালাকে ধরে নিয়ে রিক্সাওয়ালার সামনে সে আমেরিকা এবং ইসরায়েল ইস্যুটাকে উপস্থাপন করে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই রিক্সাওয়ালা মামা বুঝতে পারবে। এটা হচ্ছে তার লেকচারের একদম প্রধান বৈশিষ্ট্য। মানে যে কেউ ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে জিরো আইডিয়া, সে মিয়ার শেমারের লেকচার শুনলে 100% বুঝতে পারবে এবং প্রচুর মজা পাবে। এবং তার বক্তৃতার যে প্যাটার্ন, মানে আমার জীবনের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে আন্তর্জাতিক বিষয়গুলোতে মিয়ার শেমারের মতো লেকচার দেওয়ার, মানে লেকচার দিতে সক্ষম হওয়া। দ্যাটস অল। সো এটা একটা বিষয় যে আন্তর্জাতিক এই সম্পর্কের দিক থেকে তার রচনাগুলো মানে অমূল্য। আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়নিস্ট ন্যারেটিভকে কেন্দ্র করে যারা কাউন্টার ন্যারেশন তৈরি করছে এবং একাডেমিক লেভেলে তৈরি করছে, তাদের মধ্যে একদম শীর্ষস্থানে আছে মিয়ার শেমার। ওই দিক থেকেও এটা উপকারী। আচ্ছা, ওকে। তারপরে তোমার কাছে জমা যানবাহী গণহত্যা, দেশের বিভিন্ন দেশে যানবাহীদের অংশ নেওয়ার খবর দেখছি, এ ব্যাপারে কিছু শুনতে চাই। বিভিন্ন দেশের যানবাহীদের অংশ নেওয়ার খবর দেখছি। আচ্ছা, এই সম্পর্কে আসলে আমার তেমন জানা নাই, সো আই এম সরি। কোন দেশ থেকে যাচ্ছে এটা আমি জানি না, সো বলতে পারছি না। বাট এটুকু ট্রু যে আপনার মার্সেনারি মানে হচ্ছে ওই যে ভাড়াটিয়া সৈনিক। তো ইউরোপ আমেরিকা থেকে প্রচুর ভাড়াটিয়া সৈনিক ইসরায়েলে এখন যুদ্ধ করতেছে। হ্যাঁ, দ্যাটস ট্রু। এবং এটা আমি কোন একটা ইন্টারন্যাশনাল ইয়েতে পড়ছিলাম, কি বলে মিডিয়ার নিউজে পড়ছিলাম যে কি পরিমাণ মার্সেনারি বর্তমানে আছে ইসরায়েলে, কিন্তু ওই সংখ্যাটা আমি এই মুহূর্তে এক্সাক্ট মনে নেই, ভুলে গেছি। বাট এটা ট্রু যে বিভিন্ন দেশ থেকে ভাড়াটিয়া সৈনিক ইসরায়েলে যুদ্ধ করতেছে, এবং এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র ইসরায়েলি করতেছে না, এটা পৃথিবীর সমস্ত দেশই করে। ওকে, এটা লিবিয়াও করে, এটা রাশিয়াও করে, এটা ইউক্রেনও করে, সমস্ত দেশই করে। এটা আরব আমিরাত করছে, এটা সৌদি আরব করছে, ইয়েমেনে আরব এবং সৌদি আমিরাত এবং সৌদির পক্ষে যারা লড়াই করছে তারা ভাড়াটিয়া সৈনিক ছিল আফ্রিকা। ওকে, এটা সব দেশই করে। সো ইসরায়েলের এখানে বিশেষত্বের কিছু নাই। আচ্ছা, আমেরিকার কি লাভ? এটা তো বললামই যে আমেরিকার আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, আমেরিকা শুধু ধরাই খেয়ে যাচ্ছে। এবং এটা মিয়ার শেমারের বক্তব্য যে তৃতীয় যে পয়েন্টটা বলছিলাম, যে মিয়ার শেমারের তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই সমর্থনের বিনিময়ে আমেরিকার কোনো লাভ হচ্ছে না, আমেরিকার বরং ক্ষতি হচ্ছে। দ্যাটস অল। ওকে,
প্রশ্নগুলো মোটামুটি দেখা শেষ। তো আমার মনে হয় আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে পারি। বারাকাল্লাহু ফিক প্রিয় ভাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা পেলাম। অনেক বিষয় আমার নিজেরই অনেকগুলোই খটখট ছিল অনেক বিষয়ে। সেগুলো অনেকাংশেই পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের অডিয়েন্স যারা শুনেছেন, দেখেছেন তাদের কাছেও অনেক বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণভাবে আ খোলাসা হয়েছে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুটা অংশ বের করার জন্য। আবারও কোনো একটি লাইভে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আবারও অন্য কোনো একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নিয়ে উপস্থিত হব এই আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু এই বিষয়ে আসলে স্পেশালিস্ট আমাদের নজরে তেমন আর কেউ দেখতে পাচ্ছি না যারা আমাদের দ্বীনি লেভেলের বা একটু এই ঘরানার। এরকম কাউকে আসলে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক হায়াত দান করুক এবং আমিন, আপনার মাধ্যমে উম্মতের উপকার নিশ্চিত করুন। বারাকাল্লাহু আমিন। ফিক। তাহলে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আ ইনশাআল্লাহ। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। এবং প্রিয় ভাই রাকিবুল হাসান ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।